কে কথা বলে উঠল, কি ক্ষতি করেছ প্রসূন? যাও যাও, প্র্যাকটিসে নামে, খাটো, আরো খাটো। মনে রেখো, কদর পাবে একমাত্র খেলা দিয়ে, বেঙ্গল বা ইন্ডিয়ার ছাপ দিয়ে নয়। গপ্পমীরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমীরে ঠেকের আজকের গপ্প মতি নন্দীর লেখা স্ট্রাইকার। এই গপ্পটি আমরা নিয়েছি দ্বীপ প্রকাশনের বই মতি নন্দীর কিশোর সাহিত্য সমগ্র থেকে। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। প্রসূন, আই প্রসূন, ওঠো ওঠো, 5টা বাজে যে। ধড়মড় করে উঠে বসলাম। জানলায় তাকিয়ে দেখি নীলিমা। ও বলল, ডেকে দিতে বলেছিলে না? আমাদের ঘড়ি নেই। নীলিমাকে কাল রাতে বলে রেখেছিলাম ভোর 5টায় ডেকে দিতে। ওর স্কুল সকালে। খুব ভোরে উঠে জল তুলে উনুন ধরিয়ে বাবার জন্য ভাত রেঁধে ও স্কুলে যায়। আমাদের পাশের ঘরের আরেক ভাড়াটে নুটুদার মেয়ে নীলিমা। আজ সকালে শোভাবাজার ইউনিয়নের মাঠে আমি, নিমাই আর আনোয়ার ট্রায়াল দিতে যাব। হর্ষদা ইউনিয়নের কোচ বিপিন সিংহকে বলে রেখেছেন। বিছানায় কিছুক্ষণ বসে ভাবলাম। একটু আগে একটা স্বপ্ন দেখেছি। ব্রাজিলের স্যান্টোস ফুটবল ক্লাব, যে ক্লাবের প্লেয়ার পেলে, তারা নাকি আমাকে কিনতে চায়, 2 লাখ টাকা দেবে। স্বপ্নের কথা ভাবলাম। ভাবতে ভাবতে লজ্জা পেলাম। শুনেছি অকারণে কেউ স্বপ্ন দেখে না। কোনো না কোনো সময়ে যা মনে মনে হতে ইচ্ছে করে সেটাই স্বপ্ন হয়ে ফুটে ওঠে। তাহলে আমি কি পেলে হতে চাই? উফ, কি সাহস আমার! পেলের গল্প হর্ষদার কাছে বহুবার শুনেছি। হর্ষদা ভীষণ বই পড়েন আর খেলা দেখেন। জীবনে কখনো ফুটবল খেলেননি। আগে আমাদের পাড়ায় থাকতেন। ছোটবেলা থেকে আমায় চেনেন। হর্ষদাই প্রথম আমায় বলেছিলেন, প্রসূন, তোমার মধ্যে ফুটবল খেলা আছে, মন দিয়ে খেলো, বড় হতে পারবে। আমার ডান পায়ে প্রচণ্ড শট, কিন্তু বাঁ পা ভালো চলে না। বল নিখুঁতভাবে ট্র্যাপ করতে পারি না। হেড করার সময় চোখ বুজে কুঁকড়ে যাই। আমি কিনা পেলের জায়গায় খেলার স্বপ্ন দেখছি। 2 লক্ষ টাকা বছরে! এদিকে কাল দুপুরেও আমরা 6খানার বেশি রুটি কেউ খাইনি। রাতে 4খানা। নাড়ি ভুঁড়ি জ্বলে যাচ্ছিল। তবু রাতে বোন পুতুল আর ভাই পিন্টুকে আমার থেকে 1খানা ছেড়ে 2 ভাগ করে দিয়েছি। মাকে বলে রেখেছিলাম আমার জন্য আজ সকালে 2খানা রুটি যেন রেখে দেয়। আজ ট্রায়ালের দিন। একদম খালি পেটে মাঠে নামতে ভরসা হচ্ছে না। যদি ব্যথা খিমচে ধরে। মাকে অবশ্য ট্রায়ালের কথা বলেছি, আর জানি নীলিমাও। আমাদের সংসারে অভাব ফুটবল খেলে। বাবা অনিল ভট্টাচার্য অরুণা গ্লাস ফ্যাক্টরিতে টাইম কিপারের কাজ করেন। 3 মাসের ওপর লকআউট চলছে। 35 টাকা ঘর ভাড়া কিন্তু বাবা 1 মাসের জন্য বাকি ফেলেননি। অসম্ভব আত্মসম্মান বোধ। বাড়িতে আমরা 4 জন, মা, ভাই পিন্টু, বোন পুতুল আর আমি প্রসূন। আমার ঘরটা বড্ড স্যাঁতস্যাঁতে আর ছোট। অর্ধেক দেয়ালের বালি খসে গেছে, কড়ি কাঠে উই। একমাত্র জানলাটার 2টো কপাটেরই কবজা ভাঙা। বৃষ্টি হলে বেশ অসুবিধা হয়। এই ঘরে আমি একা থাকি। মা ঘরে ঢুকলেন। আমাদের এত কষ্টের, অপমানের, হতাশার সংসারে মার কিন্তু সব সময় হাসি মুখ। কম কথা বলেন। মিষ্টি মৃদু স্বর শুনলে মনে হয় দুঃখ বলে কোনো জিনিস পৃথিবীতে নেই। মা ঘরে ঢুকেই বললেন, খোকা, উঠে পড়েছিস? এক্ষুনি বেরোবি? আমি ঘর থেকে বেরোবার সময় বললাম, হ্যাঁ। বাবা উঠেছে? না, গাটা কেমন গরম গরম রে, জ্বর আসবে বোধ হয়।
একবার মনে হলো বাবাকেও প্রণাম করে আসি, কিন্তু মনের কোথায় যেন বাবার সম্পর্কে একটা চাপা অভিমান রয়ে গেছে। একদিনও আমাকে খেলার বিষয়ে একটা কথাও বলেননি, খোঁজ নেননি আমি কেমন খেলছি, আমার খেলা দেখতেও যাননি কখনো। ফুটবল সম্পর্কে বাবার তীব্র ঘৃণা আমি ওর ঔদাসীন্যের মধ্যে দিয়েই বুঝতে পারি। একবার শুধু কানে এসেছিল, মার কি একটা কথার জবাবে বাবা বলেছিলেন, শোনো, ফুটবল আমাকে ফোঁপড়া করে দিয়েছে, তোমার খোকাকেও দেবে, পারলে ওকে বারণ করো। মা বললেন, তোর জন্য রুটি রেখেছি। মা আমায় 4খানা রুটি দিলেন। আমার বরাবরই মনে হয় সকলের থেকে মা আমাকেই বেশি ভালোবাসেন। বেরোবার সময় মাকে হঠাৎ প্রণাম করলাম। ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলতে যাচ্ছি না, ট্রায়াল দিতে যাচ্ছি মাত্র। যদি বিপিন সিংহের পছন্দ হয় তাহলে ময়দানের ঘেরা মাঠে খেলার সুযোগ আসবে। ফুটবল আমার কাছে রূপকথার একটা প্রাসাদ। যে আশা মনে মনে বহু দিন ধরে লালন করে আসছি, আজ তার দরজায় পৌঁছতে যাচ্ছি মাত্র। যদি ঢুকতে পারি তাহলে একটা তলা নিচে ফেলে ওপর তলায় উঠতেই হবে। সেজন্য যত পরিশ্রম করা দরকার করবই। মা আমাকে বুকে চেপে ধরে কপালে ঠোঁট ছোঁয়ালেন, তারপর বললেন, খোকা, মন দিয়ে চেষ্টা করবি কেমন? আমি বেরিয়ে গেলাম। মাকে আমি সুখী করবই, খেলা দেখিয়েই বড় ক্লাবে যেতে চাই। তারপর একদিন ইন্ডিয়ার জার্সিও পরব। টাকা আর খ্যাতি দুটোই আমার চাই, তবে এখন দরকার শেষেরটা। কিট ব্যাগটা হাতে নিয়ে বটতলায় পৌঁছলাম। নিমাই আর আনোয়ার বটতলায় দাঁড়িয়ে। আমাদের মধ্যে নিমাই সবচেয়ে হাসি খুশি। আমাদের বাড়ি থেকে মাইলখানেক দূরে এক জবরদখল কলোনিতে থাকে। বাবা নেই, দাদার কাপড়ের দোকান আছে হাতিবাগানে। নিমাই ক্লাস 5-এ ফেল করার পর আর স্কুলে যায়নি। বন্ধুদের মধ্যে অবস্থা ভালো আনোয়ারের। টকটকে রং, 6 ফুট লম্বা। একটা হোটেল আর 2টো বস্তির মালিক ওর বাবা। আনোয়ার সঙ্গে থাকলে আমাদের পকেট থেকে একটা পয়সাও বার করতে হয় না। ধীর শান্ত প্রকৃতির আনোয়ারের খেলা তার ব্যবহার এবং জামা প্যান্টের মতো পরিচ্ছন্ন। আনোয়ারকে কেউ ফাউল করলে একবার শুধু তার দিকে তাকায়, সাধারণত তারপর আর ফাউল হয় না। সেই তুলনায় নিমাই মিনিটে 1-2টো ছোটখাটো ফাউল করে যাবেই। তবে অসম্ভব ভালো থ্রু দিতে পারে নিমাই, আর বল সমেত টিংটিংয়ে শরীরটাকে হড়কিয়ে নিয়ে যেতে পারে 3-4 জন ডিফেন্ডারের মধ্যে দিয়ে। ও জানে আমি কোথায় থাকব, বলটা ঠিক আমার পায়েই ছুটে আসে পোষা কুকুরের মতো। তখন একটা কাজই বাকি থাকে, হয় আলতো করে নয়তো প্রচণ্ড জোরে বলটাকে গোলের মধ্যে পাঠিয়ে দেওয়া। অনেকে বলে নিমাই না থাকলে আমি গোল করতে পারবো না। শুনে ভীষণ অস্বস্তি বোধ করি, রাগও হয়। কারুর ওপর নির্ভর করে খেলছি, গোল দিচ্ছি, আমার কোনোই কৃতিত্ব নেই, এটা মানতে চাই না। নিমাইকে আমি সত্যিই ঘৃণা করি, কিন্তু ও তা জানে না। ও আমাকে বড্ড ভালোবাসে। শ্যামবাজার থেকে বাস বদল করে এসপ্ল্যানেডে নামলাম ঠিক 6:15। শোভাবাজার টেন্টে পৌঁছে দেখি জনা 12 ছেলে ড্রেস করতে ব্যস্ত। বিপিন সিংহ আসবে 7টায়। ওরা সবাই দৌড় শুরু করেছে। আনোয়ার বলল, বসে থেকে কি করব, চল ওদের সঙ্গে দৌড়ই, বিপিনদা তাতে ইমপ্রেসড হবে। কিছুক্ষণ দৌড়ের পরে মাঠে এসে দেখি বেঁটে টাক মাথা একজন মাঠের মাঝে দাঁড়িয়ে। পায়ের কাছে গুটি 4 বল, হাফ প্যান্টটা হাঁটুর নিচে ঢলঢল করছে। ভুঁড়ি দেখে মনে হয় গেঞ্জির নিচে আরেকটি বল রয়েছে। আমরা দৌড়ে এসে ওকে গোল করে ঘিরে দাঁড়ালাম। একজন পেটে হাত দিয়ে কুঁজো হয়ে হাঁফাতে লাগল। একজন শুয়ে পড়ল, আর আরেকজন বলল, বিপিন দা যা খাটান আর পারা যায় না, এবার শিওর মরে যাবো আমরা, শিওর মরে যাবো। বিপিনদার মুখ খুশিতে ঝকমক করে উঠল, কিন্তু যথাসম্ভব গম্ভীর হয়ে বললেন, কষ্ট না করলে কি কেষ্ট মেলে? বড় প্লেয়ার কি অমনি অমনি হওয়া যায়? আমরা খেলার দিনে 250 ডন, 500 বৈঠক, আর মাঠে 40 পাক দিয়ে গুনে গুনে 100 শট মেরে
দুশের দুধ আর আজকের বাদাম খেয়ে বাবুঘাটে চলে যেতুম, গঙ্গামাটি মেখে 2 ঘন্টা বসে থাকতুম। আমার পিছনে দাঁড়ানো একটা গাঁট্টা গোট্টা ছেলে চাপা স্বরে বলল, ফুটবল খেলতো না কুস্তি করতো? বিপিনদা বোধহয় আঁচ করতে পেরেছেন যে কেউ একজন মন্তব্য করেছে। তিনি আন্দাজে আমার দিকে তাকালেন। আমি কাঁটা হয়ে গেলাম। কি বললে? আমি রীতিমতো নার্ভাস হয়ে কি বলবো ভেবে পাচ্ছি না। তখন পিছন থেকে সেই ছেলেটা বলল, আমি বলছিলাম যে বিপিন দাদের সময় মিলিটারিদের সঙ্গে খেলতে হতো কিনা, তাই ট্রেনিং খাওয়া দাওয়া ছিল মিলিটারি ধরনের, তাই শুনে বলল ওইভাবে কুস্তি হয়, ফুটবল খেলা যায় না। অনেকে মুখ টিপে হাসছে। এবারে ধমক খেলো রে। আনোয়ার হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, বাজে কথা। প্রসূন আগাগোড়া চুপ করে আছে। কুস্তির কথা তুমিই বলেছো, আমি পরিষ্কার শুনেছি। কে বলেছে? আমি বলেছি? গাঁট্টা গোট্টা ছেলেটা তেরিয়া হয়ে এক পা এগিয়ে এসেই কি ভেবে থমকে গেল। আনোয়ার তার হাফ পাউন্ড পাউরুটির মতো বাইসেপ দুটো একবার শক্ত করেই আলগা করে দিল। বিপিনদা কিন্তু বেশ খুশি হয়েই বললেন, কারেক্ট কারেক্ট। ফুটবল খেলতে হলে কুস্তির কিছু কিছু প্যাঁচ জানা দরকার, বিশেষ করে লেঙ্গি মারা। তারপর আমাদের 3 জনের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা হর্ষর কাছ থেকে এসেছো? আমরা ঘাড় নাড়লাম। উনি আবার খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, যাও ওধারে গিয়ে শট করো, কত দূর মারতে পারো দেখি। আমরা চলে গেলাম। আমি আর নিমাই একদিকে, আর 60-65 গজ দূরে আনোয়ার। আনোয়ারের শটের প্রচণ্ড জোর। আনোয়ার বিরাট বিরাট শট করে যাচ্ছে। আমি অবশ্য জোর দেখাবার বদলে কেরামতি দেখাতে লাগলাম। নিমাই আমার কাছে এসে বলল, আমরা বাদ পড়ে যাবো প্রশ্ন, বুঝলি? আনোয়ারটা স্কিল বলতে তো ঘন্টা। বিপিনদাকে বল না এবার একটু ট্র্যাপিং হেডিং ড্রিবলিং করে দেখাই। আমি বিপিনদার কাছে গিয়ে বললাম, বিপিনদা এবার একটু স্কিল প্র্যাকটিস করব। স্কিল কি করবে তা দিয়ে? মানে খেলতে গেলে স্কিল ছাড়া তো খেলা যাবে না। শোভাবাজার ইউনিয়নের স্কিল? আমরা কোনো মতে টিকে থাকা টিম। স্কিল লাগে যারা চ্যাম্পিয়নশিপ ফাইট করে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, যাত্রী, এদের। স্কিল দিয়ে আমাদের কি দরকার? আমাদের সব ম্যাচ প্রেশারের মধ্যে খেলতে হবে। অপোনেন্টের 9 জন আগাগোড়া আমাদের পেনাল্টি বক্সে যখন থাকবে তখন কি করবে? কিক করে ক্লিয়ার করব। ভেরি গুড, তোমার দেখছি ব্রেন আছে। যাও মন দিয়ে এখন বল মারো। তোমার সঙ্গে এসেছে ওই যে ছেলেটা, কি নাম জানা? বিপিনদা আঙুল তুললেন আনোয়ারের দিকে। নামটা শুনে বললেন, গুড প্লেয়ার, স্টপারে ভালো মানাবে। বুঝলাম আনোয়ারের চান্স হয়ে গেল। তাতে ভালোই লাগলো। আমার পজিশন হলো স্ট্রাইকার। আনোয়ার আমার প্রতিদ্বন্দ্বী নয়। নিমাইয়ের কাছে গিয়ে বিপিনদার সঙ্গে যা যা কথা হয়েছে বললাম। শুনে নিমাই বলল, আমি মোটেই ঘাবড়াচ্ছি না, লেঙ্গি মারার কায়দা দেখিয়ে চান্স করে নেব। তুই বরং নিজের জন্য ভাব। আমি মনে মনে বেশ দমে গেছি। ফার্স্ট ডিভিশন ফুটবল খেলে তারিফ পাবো, অনেক উঁচুতে উঠব, এইসব যা ভাবতাম বিপিনদা তা চুরমার করে দিলেন। আমি গুটি গুটি মাঠের বাইরে এসে বসে পড়লাম। 4টে বল নিয়ে মাঠে এখন প্র্যাকটিস হচ্ছে হেডিংয়ের। আরে কি হেড করছিস এটা? ঠিক করে কর। হ্যাঁ তুই খুব বুঝিস, তাহলে তুই দেখা না, যত সব বড় বড় বুকনি। এই থামবি তোরা? এসব হচ্ছে বিপিনদাকে ইমপ্রেস করার চেষ্টা। শালা এত চেষ্টা কোনো মেয়ের জন্য করিনি। একবার হেড করার জন্য সবাই লাফালো। তারপরই একজন নাক চেপে মাঠ থেকে বেরিয়ে এলো। কোনোই দিয়ে কেউ মেরেছে। নাকে ভিজে রুমাল চেপে সেই ছেলেটা আমার কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, আমি রতন। হ্যাঁ প্রসূন। ছেলেটা আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দেখলাম আনোয়ার তলপেটে হাত চেপে কুঁজো হয়ে গেল। কেউ হাঁটু দিয়ে মেরেছে। ও অবশ্য সঙ্গে সঙ্গে সামলে উঠল। লক্ষ্য করলাম গাঁটটা গোঁটটা সেই ছেলেটার দিকে আনোয়ার হিংস্র চোখে তাকাচ্ছে, যে ছেলেটার সঙ্গে তখন আনোয়ারের তর্ক লেগে গেছিল। জানতে পারলাম ছেলেটার নাম পলাশ টিকাদার। ডেঞ্জারাস ছেলে। গত বছর রেফারিকে চড় মেরেছিল, একজনের পা ভেঙে দিয়েছে, টাকা খেয়ে সেম সাইড গোল করে ম্যাচ হারিয়েছে, টেন্ট থেকে একবার 4টে টেরিলিন ফুল প্যান্ট একসঙ্গে চুরি করেছে।
সবাই ওর থেকে দূরে দূরে থাকে। লক্ষ্য করলাম পলাশ আনোয়ারের থেকে দূরে দূরে রয়েছে। আনোয়ার যতবার ওর পাশে আসছে ও সরে যাচ্ছে। নিমাই ভিড় থেকে তফাতে। হেডিং প্র্যাকটিস শেষ হয়ে গেছে। এইবার বোধহয় পার্টি করে খেলা হবে। আমি পা থেকে বুট খুলতে শুরু করলাম। ফেরার সময় কেউ বিশেষ কথা বললাম না। শুধু নিমাই একবার আমাকে বলল, মাঠ থেকে উঠে গেলি কেন? তোর একদম ধৈর্য নেই। এসব ক্লাবে অত মেজাজ চলে না। জানিস, আমার মনে হচ্ছে ওই পলাশটা মরবে। আনোয়ারকে যা খেপিয়েছে না। সন্ধেবেলা হর্ষদার বাড়ি গেলাম। তিনি সব শুনে বললেন, আরে বিপিন সিংহি যা করতে বলে করে যাবি। ওর কাছে তো খেলা শেখার জন্য তুই যাসনি, গেছিস একটা ফার্স্ট ডিভিশন টিমে ঢুকে মোহনবাগান ইস্টবেঙ্গলের চোখে পড়তে। সেই জন্য একটা ক্লাব তো দরকার। শোভাবাজার না হলে তোর মতো অজানা অনামি একটা জুনিয়রকে চান্স দেবে কে? চান্স পাওয়ার থেকেও আমি আগে খেলা শিখতে চাই। ম্যাচ খেলাটাও তো শেখার পক্ষে দরকারি ব্যাপার। ছোট ক্লাবে 2-3 বছর থেকে এক্সপিরিয়েন্স তৈরি হলে বরং সুবিধেই হবে বড় ক্লাবে। হর্ষদার সঙ্গে তর্ক করলাম না। ওকে আমার বলতে ইচ্ছে করছিল, 2-3 বছরই বা নষ্ট করব কেন ছোট ক্লাবে পড়ে থেকে? আমার ফেভারিট টিম মোহনবাগান। আমি এখনই মোহনবাগানে খেলতে চাই। মোহনবাগান তো দূরের কথা, শোভাবাজার ইউনিয়নে আমি প্রথম 16 জনের মধ্যে রয়ে গেলাম। আনোয়ার আর নিমাই ফার্স্ট টিমে পর পর 7টা লিগ ম্যাচে খেলল। 7টাই আমরা হারলাম। আনোয়ার 7টা ম্যাচই পুরো খেলেছে। বিপিনদার অত্যন্ত ফেভারিট হয়ে উঠেছে ও। রাজস্থানের সঙ্গে খেলার আগের দিন নোটিশ বোর্ডে টিমের লিস্টে আমার নাম উঠল। 3 দিন ধরে আকাশ মেঘলা, বৃষ্টিও হয়ে গেছে 2 দিন। যদি আবার খেলার দিন বৃষ্টি না পড়ে তাহলে আমি খেলব, আর যদি বৃষ্টি পড়ে তাহলে আমি বাদ। আমার জায়গায় পলাশ ঠিকাদার খেলবে। রাতে ঘুমোতে পারলাম না। ঘন ঘন জানলা দিয়ে আকাশ দেখতে লাগলাম। সকালে উঠে দেখি কখন যেন বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে। আকাশে মাঝে মাঝে নীল রঙের ছোপ। মেঘ অনেকটা কেটে গেছে। শরীরটা ঝরঝরে তাজা লাগলো। মাকে বললাম, আজ আমার খেলা আছে মা, আজ প্রথম খেলবো ফার্স্ট ডিভিশনে। মাকে আজ অন্যমনস্ক লাগলো। খুব সাধারণভাবে বললেন, ভালো করে খেলিস। আশা করেছিলাম উৎসাহে মায়ের চোখ মুখ ঝলসে উঠবে, কিন্তু কিছুই হলো না। অভিমানে আর ওই প্রসঙ্গে কথা না তুলে বললাম, খাবার আছে? মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ব্যাপারটা আমি বুঝলাম এবং রেগে উঠলাম, কিন্তু কার উপর রাগ করব ভেবে পেলাম না। অরুণা গ্লাস ফ্যাক্টরি, যেখানে লকআউট চলছে, তাই বাবা বেকার? বাবা এখন দোকানে সামান্য একটা কাজ করেন, যা পান তাতে দুবেলা কয়েকটা রুটি ছাড়া আর কিছু আমাদের জোটে না। রাগটা শেষ পর্যন্ত নিজের উপরেই এসে পড়ে। আমারও তো কিছু করণীয় আছে। আজ পর্যন্ত আমি শুধুই নিয়েছি, সংসারে কিছুই দিইনি। আমি ফুটবল খেলতে ভালোবাসি, আমি ফুটবলই খেলি। তাতে বাবা মা ভাই বোন কারো কোনো উপকারী হয় না। কোন মুখে আমি সংসারে দুমুঠো ভাত দাবি করব? তীব্র একটা জ্বালায় জ্বলতে জ্বলতে ড্রেস করে ফুটবলটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঢালাই লোহার নানা রকম জিনিস তৈরির একটা কারখানা মিনিট 5 খাঁটলি। তার গায়ে ছোট্ট একখণ্ড জমি আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড। সকাল বা দুপুরে যখনই পারি রোজ একা একা স্কিল প্র্যাকটিস করি। মাঝে মাঝে পিন্টু আর তার বন্ধুরা আমার সঙ্গী হয়। পিন্টু রাস্তায় দাঁড়িয়েছিল, আমাকে দেখে ছুটে এলো। দাদা, যাবো তোর সঙ্গে? হ্যাঁ আয়। প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছে পিন্টু চুপ করে রইল। খানিকক্ষণ পর বলল, তুই নাকি একদিনও খেলায় চান্স পাসনি, বসিয়ে রেখে দিয়েছে। আনোয়ারদা নিমাইদা রোজ খেলে। আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো, হাঁটুতে চোট রয়েছে তাই। পিন্টুর মুখ স্বস্তিতে উজ্জ্বল হয়ে উঠল, আর আমি মনে মনে কুঁকড়ে গেলাম। ওর কাছে আমি হিরো, আর সেটা বজায় রাখতে মিথ্যে কথাগুলো আপনা থেকেই কেন বেরিয়ে এলো ভেবে পেলাম না। হয়তো ভয়ে। আমি প্র্যাকটিস করছি, এক সময় দেখলাম নীলিমা দাঁড়িয়ে খেলা দেখছে। বুকের কাছে বইয়ের গোছা, পরনে নীল পাড় সাদা শাড়ি, স্কুল থেকে ফিরছে। বলটা রাস্তার দিকে যেতেই নীলিমার সঙ্গে চোখাচোখি হলো। ও হেসে বলল, মন দিয়ে প্র্যাকটিস করো। আমি খুব খারাপ ছাত্র, প্রমোশন পাবো কিনা জানি না।
তবে আপাতত বড্ড খিদে পেয়েছে। অমনি খিদে পেয়ে গেল? বেশি নেই, 30টা পয়সা বড় জোর দিতে পারি। মোটে 30? এই একটু আগে এমন একটা ব্যাগ ভলি দেখালাম। এই প্লিজ আটা না করো। বধুর দোকানে 4টে কচুরি আর 2টো জিলিপি। ভীষণ খিদে পেয়েছে। নীলিমা আমার মুখ দেখেই বুঝলো এবং একটি আধুলি দিল। ধার রইল কিন্তু। এই নিয়ে কত হলো? হিসেব রেখো, সব একেবারে শোধ করে দেব। নীলিমা বাড়ি চলে গেল। গত 1 বছরে অন্তত 50-60 টাকা এইভাবে ওর কাছ থেকে নিয়েছি। প্রতিবারই বলেছি লিখে রেখো, সব শোধ দিয়ে দেব। নিশ্চয়ই দেব। পয়সা হাতে আসতেই খিদেটা চনচনে হয়ে চাড়া দিল। বলটা পিন্টুকে দিয়ে বললাম, বাড়ি চলে যা। পিন্টু বল নিয়ে চলে গেল। মিনিট 15 পরে বধুর দোকানে গরম কচুরি আর জিলিপি খেয়ে জলের গ্লাসটা হাতে নিয়েই মনে পড়ল পিন্টুরও খাওয়া হয়নি আজ। পাথর হয়ে গেল আমার সর্বাঙ্গ। শুধু পেটের মধ্যেটা মুচড়ে উঠল। শোভাবাজার টেন্ট। আমি আর পলাশ ঠিকাদার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে আবার আকাশের দিকে তাকিয়ে আছি। ঠান্ডা দমকা হাওয়া বয়ে গেল। এর 10 মিনিট পরেই এক পশলা বৃষ্টি দিয়ে ভেসে পালালো একটা ছোট্ট মেঘ। আমি বুট হাতে শুকনো মুখে টেন্টের এক কোণে দাঁড়িয়ে আছি। মিনিট 5 পরেই বিপিনদা ব্যস্ত হয়ে আমাকে খোঁজাখুঁজি শুরু করলেন। এই কাণ্ড দেখো তো। হ্যাঁ, খেলার ঠিক আগেই বমি শুরু হলো। প্রসূন কোথায়? প্রসূন, এই যে দেখো দেখো তো নিমাইয়ের কাণ্ডটা। যাও যাও যাও, ড্রেস করো ড্রেস করো। বেঞ্চে নিমাই শুয়ে, হাত দিয়ে চোখ ঢাকা। হঠাৎ নাকি বমি করতে শুরু করেছে। ড্রেস করে বেরোবার সময় আনোয়ারকে জিজ্ঞাসা করলাম, এই কি হলো রে? হাত শিশি আইডিন খেলে বমি তো হবেই। খেলা শুরু হলো। শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমাদের ডিফেন্ডিং জোনে নেমে এসে আমাকে ট্যাকেল করতে হলো রাজস্থানের হাফ ব্যাকদের। তারপর 18 মিনিটে কিভাবে যেন একটা বল ছিটকে সেন্টার লাইনের কাছে চলে এলো। আমি বলটা ধরে রাজস্থানের গোলের দিকে তাকিয়ে দেখি গোলকিপার আর আমার মাঝে শুধু ওদের স্টপার ব্যাক ফেন। মাঝ মাঠ থেকে আমি বল নিয়ে দৌড়তে শুরু করলাম। একটু কোনাকুনি ডান দিকের কর্নার ফ্ল্যাগের দিকে ফেন আমার সঙ্গেই দৌড়চ্ছে। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলটা বাঁ দিকে ঠেলে দিয়ে ফেনকে ডান দিক থেকে প্রচণ্ড দৌড়ে পিছনে ফেলে দিল। পেনাল্টি বক্সের মধ্যে যখন ঢুকছি, গোলকিপার অরুণ তীর বেগে এগিয়ে আসছে, সেই সঙ্গে দুপাশ থেকে 2 ব্যাক। আমি শুধু অরুণের শরীরের ভঙ্গিটা লক্ষ্য করলাম। আমি বাঁ দিকে হেলে যাওয়া মাত্রই ও 2 হাত বাড়িয়ে ভেসে আমি মুহূর্তে ডান দিকে বলটাকে টেনে নিলাম এবং ডান পায়ের নিখুঁত নিচু পাঞ্চে ডান পোস্ট ঘেঁষে বলটাকে গোলের মধ্যে পাঠালাম। আর সেই সঙ্গেই লেফট ব্যাকের প্রচণ্ড চার্জে মাটিতে ছিটকে পড়লাম। আমার প্রথম গোল। আমার সারা পৃথিবী এখন মনে হচ্ছে ওই বলটা যেটা পোস্ট জড়িয়ে আছে। আমাকে তুলে ধরলো দুজনে। দেখলাম আনোয়ার ছুটে আসছে। আমার মাথা ঘুরছে তখন। আনোয়ার কি সব বলতে বলতে গালে চুমু খেল। ভাই ভাই কি করলি তুই? ভাই তুই শেষ করে দিয়েছিস। শোভাবাজারের প্রথম গোল তোর নামে। জিও ভাই জিও। মেম্বার গ্যালারির দিকে তাকালাম। গোটা 50 লোকও হবে না, মাত্র এই কজন সাক্ষী রইল আমার প্রথম গোলের। শোভাবাজারের গোটা টিমটাই আমাকে জড়িয়ে ধরছে, পিঠ চাপড়াচ্ছে। হাফ টাইমের সময় ঠিকাদার বলল, কিরে খাওয়াচ্ছিস তো আজ? কেন? সিজনে শোভাবাজারে প্রথম গোল স্কোর করলি, টিমে আমার জায়গাটা তো খেলি, কম্পেনসেট করবি না? শুনে আমার ভালোই লাগলো। বললাম, আজ নয় রে, আরেকদিন। মাঠে নামবার আগে একবার গ্যালারির দিকে তাকালাম। একেবারে মাথায় এক কোণে কুঁজো হয়ে নিমাই বসে। ওকে আমরা টেন্টের মধ্যেই শুয়ে রেখে বেরিয়েছিলাম। আমায় তাকাতে দেখে আনন্দের সঙ্গে হাত তুলল। আবার খেলা শুরু হলো। বিপিনদা আমাকে নির্দেশ দিলেন, শোনো, গোল খাবো, তুমি একদম সেন্টার লাইনের এধারে নামবে না। আর রতন,
তুই শুধু বল বাড়াবি বাবা। হ্যাঁ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চলো চলো চলো। খেলা শুরু হলো। আমার কিন্তু অবাক লাগলো রতনকে দেখে। বিপিনদার নির্দেশে শুধু নয়, ও যেন নিজের দলের বাকিদের কথাও ভুলে গেছে। বল পেয়ে ও একাই ছুটছে। আমি চেঁচাচ্ছি বলের জন্য, কিন্তু রতন কানেই নেয় না। আরে এই রতন, আরে পাস কর, আরে রতন এইদিকে দে বলটা। ওর জিরজিরে বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, মুখ লাল, ঘাম গড়াচ্ছে রগ বেয়ে থুতনি পর্যন্ত। তবু রতন তাড়া করছে, বল ধরে আবার একাই এগোচ্ছে এবং যথারীতি ওর পা থেকে বল ওরা কেড়ে নিচ্ছে। কিছু যেন ভর করেছে ওকে, সারা মাঠ চষছে, কিন্তু বোকার মতো অযথা। আমি অধৈর্য বিরক্ত হয়ে পড়ছিলাম। মাঠের বাইরে থেকে বিপিনদার চিৎকার কানে এলো, বল ছাড় রতন, এই হতচ্ছাড়া বল ছাড়, প্রসূনকে দে। রতন বল ছাড়ার বদলে নিজেই মাঠ ছাড়ল। পায়ে পা জড়িয়ে পড়ে গিয়ে আর উঠতে পারছিল না। 2-3 জন ওকে ধরে মাঠের বাইরে রেখে এলো, আর ওর জায়গায় নামলো ঠিকাদার। তারপরই রাজস্থান পেনাল্টি পেল। ওদের একজন প্লেয়ার পোস্টের কাছে এসে ব্যাক সেন্টার করতে যাবে, ঠিকাদার তার পেটে লাথি মারল। পেনাল্টি থেকে গোলটা করলো সুভাষ। 4-1 গোলে এগিয়ে থেকে রাজস্থান এবার একটু আলগা দিল। আমি দুবার বল পেয়েও কিছু করতে পারলাম না। খেলার শেষ বাঁশি বাজার পরই মাঠেই আনোয়ার আর ঠিকাদারের মধ্যে একটা খণ্ডযুদ্ধ প্রায় বেঁধেই যাচ্ছিল, কারণ সেই পেনাল্টি। আনোয়ারের মতে ঠিকাদার অযথা গোল খাইয়েছে লাথিটা মেরে। শালা লজ্জা করে না, পেনাল্টি খাওয়ালি? এই গালাগালি করছিস কি? নিজে তো কিছু করতে পারিস না এতগুলো ম্যাচে, আবার গলা তুলছিস। ভাগ শালা, হাট, চল হাট। আচ্ছা দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে, যা হাট। এই বলে পলাশ মাঠ থেকে বেরিয়ে এলো। নিমাই গ্যালারি থেকে নেমে এসেছে। বিপিনদা আমার পিঠ চাপড়ে বললেন, ওয়েল ডান, বেশ ভালোই খেলেছো তুমি। হ্যাঁ। রতন আমার দিকে অদ্ভুত চোখে একবার তাকালো, কেমন বিষণ্ণতা আর ভয় ওর চাহনিতে। 2টো টোস্ট আর একটা সিদ্ধ ডিম খেয়ে যখন আমরা 3 জন বাড়ির পথে রওনা হচ্ছি, রতন ইশারায় আমায় ডাকলো। তুমি গরিব ঘরের ছেলে, আমিও তাই। দেখো এখানে টাকা দেয় না, সুতরাং তুমি নিশ্চয়ই পরের বছর অন্য ক্লাবে যাবে। যাবেই আমি জানি, তোমার খেলা আছে, তুমি এখানে পচে মরবে কেন? আমি চুপ করে রইলাম। রতন আমার কাঁধে হাত রেখে বলল, বিপিনদা বলেছেন একটা চাকরি দেবেন। হ্যাঁ জানি। তুমি যদি চাকরি চাও তাহলে বিপিনদা আগে তোমার জন্যই চেষ্টা করবেন, আমি জানি। আজ তোমার খেলা দেখেই বুঝতে পেরেছি। রতনের স্বর হঠাৎ করুণ দুর্বল হয়ে এলো। কাঁধ থেকে হাত নামিয়ে আমার হাতটাও চেপে ধরল। চাকরিটা আমার খুব দরকার। আমার বাড়িতে ভীষণ খারাপ অবস্থা, আমার আগে চাকরিটা দরকার। প্রসূন, কথা দাও, কথা দাও তুমি এখানে কিচ্ছু চাইবে না, কথা দাও তুমি এখানে সামনের বছর আর থাকবে না। আমি ওর চোখের দিকে তাকাতে পারলাম না। অন্যদিকে তাকিয়ে বললাম, আমি এখানে থাকতে আসিনি, আরো বড় হতে চাই, বড় ক্লাবে যেতে চাই। কোথায় যেতে চাও বলো? আমার অনেক চেনা আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এরিয়ান। মোহনবাগানে? এখনই না, আর একটা বছর অন্তত কোথাও কাটাও। তুমি এখনো নেহাতি জুনিয়র, এখনই অত বড় ক্লাবে যেও না, বসিয়ে রাখবে। এখন একটা বছর নষ্ট হওয়া মানে ভীষণ ক্ষতি। দেখছো না আমার অবস্থা? লোভে পড়ে বড় ক্লাবে একদিন আমিও গেছিলুম, বসিয়ে রেখে দিল। তারপর আধখানা ম্যাচ খেলালো, বিশ্বাস করবে না, আধখানা ম্যাচ। তারপর এখানে এলাম। আমারও ইচ্ছে ছিল তোমার মতন আরও বড় হব। রতনের স্বর মৃদু হতে হতে গড়ের মাঠের আবছা সন্ধ্যার সঙ্গে মিশে গেল। আমার মনটা ভারী হয়ে উঠল। মাথা নামিয়ে চুপ রইলাম। রতন গাঢ় স্বরে বলল, আজ আমি খেলেছি ভয় পেয়ে, জানো? তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। টিমে আমার পজিশন বুঝি গেল, এই চিন্তাই খালি মাথায় ঘুরছিল। কিছু মনে করো না। ও আমার হাতে চাপ দিল। আমি মাথা নাড়লাম। তুমি গোল দাও, অনেক গোল দাও, বড় ক্লাবে যাও। আর হ্যাঁ, শরীরের যত্ন করো।
আরও ওজন বাড়াতে হবে তোমাকে, আরও খাটতে হবে। এর জন্য স্বার্থপর হতে হবে। বাড়ির জন্য ভেবে উপোস দিও না, বরং অন্যের মুখের গ্রাস কেড়ে খাবে। গরিবদের নিষ্ঠুর হতে হবে যদি তারা বড় হতে চায়, নয়তো আমার মতন হবে। এইরকম স্বাস্থ্য নিয়ে কি বড় ফুটবলার হওয়া যায়? প্রসূন, দয়া, মায়া, মমতা বড় ভয়ঙ্কর শত্রু ভাই। রতন আচমকাই আমাকে ফেলে রেখে টেন্টের মধ্যে চলে গেল। আনোয়ার আর নিমাই অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। বাসে ওঠার আগে আমি ওদের বললাম, সামনের বছর অন্য ক্লাব দেখতে হবে রে, এখানে আর নয়। বিপিনদা কিভাবে যেন জানতে পারলেন সামনের বছর আমরা 3 জনই শোভাবাজার ইউনিয়ন ছাড়ব ঠিক করেছি। তিনি আমাদের 3 জনকেই একদিন আড়ালে ডেকে বললেন, শোন, তোদের জুনিয়র বেঙ্গলে খেলাবো, সামনের বছরটা থেকে যা। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম, কেউ কথা বললাম না। ভিতরে একটা অস্বস্তি শুরু হলো, কেননা আমরা জানি বিপিনদা তা পারেন। আইএফএতে শোভাবাজারের সেক্রেটারি পরিমল ভট্টাচার্যের একটা দল আছে, যারা সব কটা কমিটি দখল করে আছে। বিশ্বাস হচ্ছে না বুঝি আমার কথা? না না, তা কেন হবে? তবে কি টাকা চাই, চাকরি চাই? না তা নয়, দেখুন বড় ক্লাবে খেলার ইচ্ছা তো সকলেরই থাকে। বিপিনদা, আমরা ভালো করে খেলা শিখতে চাই, ভালো প্লেয়ারদের পাশে থেকে খেলতে চাই। দেখছেন না প্রত্যেকটা ম্যাচে নিমাই আনোয়ারের অবস্থা, আমার অবস্থা। কেউ সামলাতে পারে না, আটকাতে পারে না, একটা পাস দিতে পারে না ঠিক মতো। দম নেই, স্কিল নেই, বুদ্ধি নেই। এখানে আমি উৎসাহ পাই না বিপিনদা। একা একা কি ফুটবল খেলা যায়? তোরা ক্লাব ছাড়লে পরিমলদা কিন্তু চটবে। ওকে চটিয়ে পারবি উঁচুতে উঠতে? প্রত্যেকটা ক্লাব ওকে ভয় করে। ইন্ডিয়া টিমে তোদের খেলা বন্ধ করে দিতে পারে, যতই তোরা ভালো খেলিস না কেন। আর তারই ক্লাবে তোরা খেলবি না, রিকোয়েস্ট সত্ত্বেও। আমরা আবার মুখ চাওয়াচাওয়ি করলাম। আমরা যে দ্বিধায় পড়েছি বিপিনদা বোধহয় সেটা বুঝতে পারলেন। একটা বছর থেকে যা, সামনে বছর সম্ভবত আবার প্রমোশন রেলিগেশন চালু হবে। আমাদের ক্লাবের অবস্থা তো দেখতেই পাচ্ছিস। তবু কথা দিচ্ছি, সামনের বছর থেকে কিছু কিছু হাত খরচা দেওয়ার চেষ্টা করব। থেকে যা তোরা। শোভাবাজারই তোদের প্রথম ফার্স্ট ডিভিশনে খেলিয়েছে, এটা ভুলে যাসনি। তোরা বড় হবি, ফেমাস হবি, এটা কি আমরাও চাই না? তখন কি আমরাও গর্ব করব না? হ্যাঁ? বিপিনদাকে অত্যন্ত করুণ দেখাচ্ছে। গলার স্বর গাঢ় আর ভিজে। ভেতরে ভেতরে আমরা বিচলিত হয়ে পড়ছি। পরিমল ভট্টাচার্য সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি। নিজের স্বার্থ আর ক্ষমতা রক্ষার জন্য উনি যাবতীয় অপকর্ম করতে পারেন ও করেন। যে কোনো ফুটবলারের কেরিয়ার খতম করা ওর পক্ষে অতি সামান্য ব্যাপার। আচ্ছা, আমরা দুদিন ভেবে আপনাকে জানাই। বিপিনদা আমাদের 3 জনের মুখের দিকে পরপর তাকিয়ে ঘাড় নাড়লেন। আচ্ছা বেশ। আমরা বেরিয়ে এলাম। নিমাই আর আনোয়ার চলে গেল। আমি গেলাম হর্ষদার কাছে। ছাদে গোটা 20 টবের মাঝে উবু হয়ে হর্ষদা ফুল গাছের পরিচর্যা করছিলেন। আমার কথা শুনতে শুনতে উনি গোলাপের টবের মাটি খুঁড়ে যাচ্ছিলেন একটা শিক দিয়ে। তোর ইচ্ছেটা কি? আমি এখনো ঠিক করতে পারিনি ক্লাব বদল করব কি করব না। নিমাই আনোয়ারেরও আমার মতন দোটানা অবস্থা। প্রসূন, এখন তোর সামনে চ্যালেঞ্জ। নিবি কি নিবি না সেটা তুই ঠিক কর। আমি চুপ করে মরা গোলাপের একটা ডালের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। হর্ষদা তা লক্ষ্য করে আমার দিকে তাকিয়ে হাসলেন। ডালটা মরে গেছে, কিন্তু গাছটা দেখ কেমন জীবন্ত। এরকমই হয়, সর্বক্ষেত্রেই হয়। মানুষ বেড়ে ওঠে আর ফেলে যায় তার মরা ডালপালা, নতুন ডালে ফুল ফোটায়। এজন্য পরিচর্যা চাই। যদি শিকড় নষ্ট হয়, পরিচর্যা না পায়, তাহলে বাড়তে পারে না। মানুষের শিকড় তার চরিত্র। তুই যদি অনুগ্রহ নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে বড় হতে চাস, তো তোর শিকড় পচে যাবে। এই গাছটাকেই দেখ না, এই গাছটা বেড়েছে ফাইট করে। আমি একে হেল্প করেছি মাত্র। এবার মানুষ হেল্প নাও পেতে পারে, তখন নিজেকে নিজে হেল্প করতে হয়। যার চরিত্র পচে গেছে সে পারে না প্রসূন, হেরে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। চ্যালেঞ্জ নানা রকম চেহারা নিয়ে আসে, আর মানুষকে তার মোকাবিলা করতে হয়। শুনতে শুনতে টের পেলাম সারা শরীরে কলকল শব্দে রক্ত ছুটছে।
আর দূর থেকে ভেসে আসা অস্পষ্ট একটা স্বরের মতন আমার বুকের মধ্যে ঢেউ উঠছে। সেই ঢেউয়ের চূড়োয় দাঁড়িয়ে কে যেন বলছে, স্ট্রাইকার, স্ট্রাইকার, তোমার সামনে দুর্ভেদ্য ডিফেন্স, ভাঙতে কি পারবে না? আমি মাথা নামিয়ে নিজেকে শুনিয়ে বললাম, পারবো। মনে আছে তোকে হেমিংওয়ের একটা গল্প একবার বলেছিলাম, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তাতে এক জায়গায় আছে, ম্যান ক্যান বি ডিফিটেড বাট। মনে আছে হর্ষদা? মানুষকে হারানো যেতে পারে, কিন্তু ধ্বংস করা যেতে পারে না, তাই না? আমি আর কিছু না বলে বেরিয়ে এলাম। রাস্তায় বেরিয়ে এলোমেলো হাঁটতে শুরু করলাম। একা প্রায় ঘন্টাখানেক আমি হাঁটলাম। ভূতে পাওয়ার মতন আমি শুধু হাঁটলাম। হর্ষদার কথাগুলো কানে বাজছে। আই প্রসূন, প্রসূন, দেখতেই পাচ্ছ না যে? হঠাৎ থমকে দাঁড়ালাম। নীলিমা ভুরু কুঁচকে সামনে দাঁড়িয়ে আছে, কোমরে হাত, চোখে বিস্ময়। বাবা, খবরের কাগজে নাম বেরোয় তাতেই এই ছবি বেরোলে কি হবে? যা, ওরকম নাম গন্ডা গন্ডা লোকের রোজই বেরোয়। শোভাবাজার ইউনিয়নের প্লেয়ারের আবার নাম। সত্যি বলছি, দেখতে পাইনি তোমায়। কোথায় গেছিলে? বাড়ি যাচ্ছ এখন? সে কি, এই সময় টিউশনি থেকে রোজ ফিরি, ভুলে গেছো? কি ব্যাপার বলো তো? হাত তুলে দাঁড়াতে বললাম, দাঁড়ালে না। এক মনে চলেছো তো চলেইছো, কথা বলছো যেন এইমাত্র পরিচয় হলো। হয়েছে কি? একটা ব্যাপারে মুশকিলে পড়ে গেছি, সেটা নিয়েই চিন্তা করছিলাম। ওই হর্ষদার বাড়ি থেকে ফিরছি। চলো একটু হাঁটা যাক। আমরা দুজনে মন্থর গতিতে হাঁটতে শুরু করলাম। কেউ কথা বলছি না। মা মরা সংসার 2 বছর ধরে চালাতে চালাতে ও রীতিমতো ভারিক্কি হয়ে গেছে। বাবার সামান্য আয় আর নিজের টিউশনির টাকায় ওকে সংসার চালাতে হয়, তার উপর নিজের স্কুলের পড়া আছে। হর্ষদার কথাগুলো মনে পড়ছে আর যেন গায়ে ছ্যাঁকা লাগছে। ভেতরে ভেতরে ছটফট করে উঠলাম এক অসহ্য অসহায়তায়। ধরতে পারছি না আমার অপোনেন্ট যে কে, কি যে তার স্ট্র্যাটেজি, বুঝতে পারছি না। হালকা হবার জন্যই কথা শুরু করলাম। টিউশনি থেকে আসছো বুঝি? না, এক পাবলিশারের কাছে গেছিলাম, প্রুফ দেখার কাজ শিখছি। বাবাই ঠিক করে দিয়েছেন। অনেক টাকা পাওয়া যায়? নীলিমা মাথা হেলিয়ে পিছন থেকে বেনিটা সামনে টেনে আনলো। বেনির গোড়ার আলগা চুলগুলো আঙুলে জড়াতে জড়াতে বলল, অনেক, 1 লক্ষ 2 লক্ষ টাকা। ধুর, ঠাট্টা করছো? মোটেই না। কষ্ট করে সৎভাবে রোজগার করা একটা টাকাও আমার কাছে 1 লক্ষ টাকার সমান। বাহ! আর আমাকে দেখো, আমি এখনো রোজগার করতে পারলাম না। বাড়িতে একটা পয়সাও দিই না। ফুটবল খেলে তো হাজার হাজার টাকা বছরে পাওয়া যায় শুনেছি। ওটাও তো এক রকমের কাজ, যেমন অফিসে, স্কুলে, কলেজে, কারখানায় লোকে কাজ করে। ফুটবলারকেও তো ওদের মতনই শিখতে হয়। নিশ্চয়ই, আমি তো শিখতেই চাই। জানো, এখন যে ক্লাবে খেলছি সেখানে কিছুই শিখতে পারি না। ওরা আরেক বছর থাকতে বলছে, তাহলে কিছু টাকা দেবে, জুনিয়র বেঙ্গল টিমে খেলিয়ে দেবে, এমনকি ইন্ডিয়া টিমেও। কী যে করি ভেবে পাচ্ছি না জানো নীলিমা। যদি ওদের কথা না শুনি তাহলে সব খেলা বন্ধ করে দেবে। শোভাবাজারের পরিমল ভট্টাচার্যের ভীষণ ইনফ্লুয়েন্স অল ইন্ডিয়ায়। ওকে চটিয়ে কোনো ফুটবলার বড় হতে পারে না। নীলিমা কিছুক্ষণ কথা বলল না, দেখে মনে হলো গভীরভাবে ভাবছে। আমি আবার বললাম, হর্ষদা বললেন এটা একটা চ্যালেঞ্জ। নীলিমা রাস্তার উপর থমকে ঘুরে দাঁড়ালো। যারা চ্যালেঞ্জ নিয়ে বড় হতে পারে না তারা বড় হবার যোগ্য নয়। প্রসূন শিক্ষায় যে ফাঁকি দেয় না সেই একমাত্র বড় হতে পারে। কাপুরুষেরা বড় হতে পারে না। তুমি কি কাপুরুষ? তুমি কি পরিশ্রমে অনিচ্ছুক? না, তবে সব কিছুতেই ভাগ্য লাগে। পেলে গ্যারিঞ্চা থাকা সত্ত্বেও ব্রাজিল তো হেরেছে। আমি জানি না কে পেলে, কে গ্যারিঞ্চা, কেমন তারা খেলে, কিন্তু তাদের পাল্টা টিমেও তো ভালো প্লেয়ার থাকে। জ্যাঠামশাইয়ের ভাগ্য খারাপ, তাই পা নষ্ট করে অপমানিত হয়ে ফুটবল থেকে বিদায় নিয়েছেন। তোমার ভাগ্যে তা নাও হতে পারে। তাছাড়া তোমার উচিত নয় কি বাবার অপমানের শোধ নেওয়া? যারা একদিন তার মুখে থুতু দিয়েছিল তাদেরই সেই থুতু চাটতে বাধ্য করা। বড় প্লেয়ার না হলে, বড় কিছু একটা না করলে তা পারবে কি করে? কাউকে খুশি করে ইন্ডিয়া টিমে খেলতে পারো,
কিন্তু বড় প্লেয়ার হতে পারবে না। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম নীলিমার বড় বড় চোখ দুটোর দিকে। যে পাষাণ ভারটা চেপে বসেছিল বুকে, সেটা সরে যাচ্ছে। হালকা ঝরঝরে লাগছে নিজেকে। বাবা, আমার বাবা, গভীর মর্যাদাবান এক অপমানিত ফুটবলার। ফুটবলকে হাজার হাজার দর্শককে, তার ক্লাব যুগের যাত্রীকে দিয়েছেন অনেক কিছু, বদলে কিছুই পাননি। দিন রাত এখন সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছেন চাবুক খাওয়া বলদের মতো। বাবা, আমার বাবা ক্লান্ত, নিঃসঙ্গ, অপমানিত এক ফুটবলার, আর আমি তার স্বার্থপর ছেলে। নীলিমা, তুমি আমার বাবাকে ভালোবাসো। নিমাই আর আনোয়ার বাদে তুমি আর মা আমার সব থেকে বড় বন্ধু। হয়েছে, ধার দেওয়ার মতন পয়সা এখন আমার হাতে নেই। আচ্ছা, একটা চানাচুরের দোকান পর্যন্ত যাওয়ার ক্ষমতাও কি তোমার ব্যাগটার নেই? মোহনবাগানের সঙ্গে খেলাটার জন্য ছটফটিয়ে অপেক্ষা করছিলাম। এর মধ্যে আনোয়ার নিমাইকে আমি জানিয়ে দিয়েছি সামনের বছর ক্লাব বদল করবই। ওরা আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি ঘাড় নেড়ে গেছি গোয়ারের মতন। বড় প্লেয়ার হতে চাই, আর কিছু না। সেজন্য যত ঝুঁকি নিতে হয় নেব। ওরা শুনে চুপ করে থেকেছে। শনিবার মোহনবাগানের সঙ্গে খেলা আমার জীবনের প্রথম বড় ম্যাচ। বছরে 2-3 বার মাত্র আমাদের মতন ছোট ক্লাবের জীবনে এত লোকের সামনে খেলার, চোখে পড়ার, খবরের কাগজে 2-1 লাইন উল্লেখ পাওয়ার সুযোগ আসে। আগের ম্যাচে জর্জ টেলিগ্রাফ 2 গোলে হেরেছে, দুটোই আমার দেওয়া গোলে। শুক্রবার ক্লাবে এসে নোটিশ বোর্ডে তাকালাম। প্লেয়ার্স লিস্ট টাঙানো হয়েছে। সোজা 10 নম্বরে চোখ রাখলাম। এ কি, আমার নাম কোথায়? লিস্টের গোড়া থেকে চোখ বুলিয়ে আস্তে আস্তে পাথর হয়ে গেলাম। নিমাই আর আনোয়ারের নাম আছে। বিপিনদার কাছে গেলাম। গম্ভীর মুখে উনি বললেন, ওরা আমার রিকোয়েস্ট রাখবে বলেছে। ওরা তোর মতো নেমো খারাপ নয়। শোভাবাজার টেন্টটা আমার পায়ের নিচে কাঁপতে শুরু করেছে। আঘাত এসেছে। বুকের মধ্যে কে বলে উঠল, প্রসূন, এইবার তুমি মাঠে নেমেছ, প্রথম গোল খেয়েছ। স্ট্রাইকার, বি রেডি, শোধ দিতে হবে। তারপরেও উইনিং গোল দেওয়া চাই। পরদিন আমরা 6-0 গোলে হারলাম। গ্যালারিতে বসেছিলাম। খেলা শেষে নিমাই আর আনোয়ার আমায় দেখে ফ্যাকাশে মুখ ঘুরিয়ে নিয়েছিল। তারপর শোভাবাজার ইউনিয়ন টেন্টে আর যাইনি। ভিআইপি রোডে হর্ষদার এক বন্ধুর বিরাট মোটর সার্ভিসিং ও পেট্রোল ফিলিং স্টেশন। সেখানে তিনি আমাকে কাজ ঠিক করে দিলেন। দৈনিক 2.5 টাকা মজুরি। আমার কাজ সকাল 8টায় শুরু। এখন সকালের প্র্যাকটিস প্রায় বন্ধই। ভোরে উঠে 5 মাইল দৌড়ে আর আধ ঘন্টা বল নিয়ে কসরত করে কাজে যাই। কিন্তু এইটুকুতে ভালো প্র্যাকটিস তো হয়ই না, উপরন্তু কাজের সময় ক্লান্তি লাগে। 5টায় ছুটির পর বলে তো আর পা দিতে ইচ্ছেই করে না। আমি রীতিমতো ভাবনায় পড়ে গেলাম। হর্ষদাকে বললাম, হর্ষদা, একটা সমস্যা হচ্ছে। এখানে চাকরি করলে আমার ফুটবল খেলা উচ্ছন্নে যাবে। বলছি, যদি ওই রাতের শিফটটা পাই তাহলে সারা দিন সময় পাবো। রাতে শুনেছি ঘুমোনোও যায়। যার তেল দরকার সে হাঁকাহাঁকি করে ডেকে নেয়। আচ্ছা, দেখছি কি করা যায়। 2 দিন পরে মালিক শিশিরবাবু তাঁর ঘরে ডেকে পাঠালেন। আমি ফুটবল খেলি শুনে কলমটা দিয়ে কপালে টোকা দিতে দিতে কি ভাবলেন। তারপর জানালেন আমি রাতের শিফটে কাজ করতে পারি। উফ, আমি হাঁফ ছাড়লাম। আইএফএ শিল্ডের খেলা আরম্ভ হয়ে গেছে। শোভাবাজারের খেলা প্রথম রাউন্ডে বার্নপুর ইউনাইটেডের সঙ্গে। টিকিট কেটে মোহনবাগান মাঠের গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখলাম। আমার কাছে প্লেয়ার্স কার্ড ছিল, কিন্তু আমি চাই না নিমাই বা আনোয়ারের মুখোমুখি হতে। প্রসূন, নিমাই, আনোয়ার মানে 3 মাস্কেটিয়ার্স। বহু টুর্নামেন্টে আমরা ওই নামেই পরিচিত হয়েছিলাম। একসঙ্গে খেলতাম, বেড়াতাম, আড্ডা দিতাম রোজ, গত 6-7 বছর ধরে। অথচ আমি আলাদা হয়ে গেলাম ওদের থেকে। ছটফট করেছি দেখা করার জন্য, আবার সঙ্গে সঙ্গে ভেবেছি
ওরা আমাকে না জানিয়ে চুপি চুপি যখন সিদ্ধান্ত নিয়েছে, তার মানে ওরা আমাকে আর চায় না। আমার পথে ওরা ফুটবল নিয়ে এগোতে রাজি নয়। এক একবার মনে হয় ওরাই ঠিক করেছে। ওপরে ওঠার মই কেউ এগিয়ে দিলে তাতে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ, কিন্তু আমি চাই নিজে মই বানাতে। তফাৎটা শুধু এই, আমি পরিশ্রম করতে চাই ওদের থেকে অনেক বেশি। নিমাই বা আনোয়ারও আমার সঙ্গে দেখা করেনি। বোধহয় ওরা নিজেদের অপরাধী ভাবছে। আমাকে শোভাবাজার ইউনিয়ন বসিয়ে দিল, অথচ ওরা তার প্রতিবাদ করল না। ভাবতেই মনে হলো ভালোই করেছে ওরা আমার সঙ্গে দেখা না করে। যদি জিজ্ঞাসা করি, কেন তোরা আমার পক্ষ নিলি না, কেন খেললি, তখন কি জবাব দেবে? তবু মনে মনে আমি আজও কষ্ট পাই ওদের অভাবে। কাজটা পেয়ে তবু কিছুটা ভুলে থাকতে পেরেছি। সকালে 4 ঘন্টা টানা মাঠে আর রাস্তায় খাটবার পর দুপুরে খানিকটা ঘুমোই। বিকেলে একটা ক্লাবে যাই এক্সারসাইজ করতে। রাতে 12টার পর কদাচিৎ কোনো গাড়ি আসে, ঘুমোবার জন্য অনেক সময় পাওয়া যায়। আজ শোভাবাজারের ম্যাচ বার্নপুরের সাথে। বার্নপুর 3-1 গোলে জিতল। নিমাই চমৎকার খেলছিল, একটা গোলও দিয়েছে। কিন্তু ঝরঝরে একটা টিমকে 1-2 কি সামলে দিতে পারে? গোল খেয়েই বার্নপুর শোভাবাজারের উপর ঝাঁপিয়ে পড়ে টুঁটি চিপে ধরল। একবার খেলার মাঝে বলটা উড়ে এসে গ্যালারিতে পড়ে ড্রপ খেতে খেতে গ্যালারির নিচে ঢুকে গেল। বার করার জন্য আমাকেই গ্যালারির ফাঁক দিয়ে গোলে নিচে নামতে হলো। বলটা কিক করে মাঠে পাঠাবো বলে তুলে ধরেছি, দেখি নিমাই এগিয়ে এসেছে বলটা নিতে। আমি বল হাতে দাঁড়িয়ে রইলাম। ও আমাকে চিনতে পারা মাত্র দাঁড়িয়ে পড়ল। আমি বলটা ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে বললাম, ভালো করে খেল। ওর মুখে একটা যন্ত্রণা ঝিলিক দিয়েই শুকনো হাসিতে রূপান্তরিত হলো। এরপর লক্ষ্য করলাম নিমাই আর খেলতে পারল না, বা ওর মধ্যে খেলার কোনো ইচ্ছে দেখতে পেলাম না। খেলা শেষ হবার আগেই আমি মাঠ থেকে বেরিয়ে এসেছিলাম। অরুণা গ্লাস ফ্যাক্টরির লকআউট সমানে চলেছে। আমি বাড়িতে ঢুকি প্রায় চোরের মতো। আমার খুপড়িতে ঢুকে ঢাকা খুলে চটপট রুটি কখানা শেষ করেই বলটা নিয়ে বেরিয়ে যাবার পথে রান্নাঘরে মাকে 1 টাকা দিই। আমার নিজের রোজগারের টাকা দেবার সময় দারুণ একটা আনন্দ হয়। বাকি 1.5 টাকায় আমি বেছে বেছে এমন জিনিস কিনে খাই যাতে বেশি ক্যালোরি পাওয়া যায়। সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি, তবে একজোড়া বুট না কিনলেই নয়। বাবাকে একদিন সকালে দেখলাম মাথা নিচু করে অন্যমনস্কের মতন কোথায় চলেছেন। আমি আর পাড়ারই কয়েকটা ছেলে কারখানার মাঠে তখন হেডিং প্র্যাকটিস করছিলাম। একটি ছেলে বলল, প্রসুন্দা, আপনার বাবা যুগের যাত্রীতে খেলতেন? হ্যাঁ, কোথায় শুনলি? মেচকা কাল বলছিলেন দারুণ নাকি খেলতেন, 2 পায়ে টেরিফিক শট। ও, আমি বাবার খেলা দেখিনি কখনো। আমি জন্মাবার 1 বছর পরই বাবা খেলা ছেড়ে দেন। লক্ষ্য করলাম আমার কথা শোনা মাত্র 2-3 জন নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে মুখ টিপে হাসলো। আপনার বাবা শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলেছিলেন, তাই না? আরে ওটাই তো ওর জীবনের শেষ খেলা। সেইটা কাকা বললেন একেবারে ফাঁকা একটা গোল মিস না করলে ইস্ট বেঙ্গল নাকি হেরে যেত। ওরকম গোল নাকি অন্ধেও দিতে পারে। ও, তা তোমার কাকা জীবনে কখনো ফুটবল খেলেছেন নাকি? সম্ভবত না। তো ওসব ফালতু কথা ছাড়ো, আসল কথা হলো লোকে ঘুষ খেলে গোল দিতে পারে না। কি তার মানে? তার মানে আর কি, সবাই জানে ব্যাপারটা। কি আপনি বাবা? দেখলাম ছেলেটি পেট চেপে ধরে মাটিতে পড়ে কাতরাচ্ছে, ফাটা ঠোঁট দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। আমি হনহনিয়ে হাঁটতে লাগলাম। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরছি, দেখি আমাদের সরু গলিটায় ভিড়। একটা লোক, চেহারায় সচ্ছলতা, মাথায় টাক, আমাদের দরজায় দাঁড়িয়ে মুঠো তুলে চিৎকার করছে, আলবাত বলবো, ঘুষখোর ঘুষখোর ঘুষখোর। আমিও সেদিন মাঠে ছিলাম, আমি নিজে চোখে দেখেছি। দেখলাম লোকটি সিল্কের পাঞ্জাবির হাতায় চোখ ঘষল, তারপর ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বলল, সেদিন সেই চান্স, আজও আমরা শিল্ড পাইনি। আমি পায়ে পায়ে পিছু হটে গলি থেকে বেরিয়ে এলাম। আবার রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফেরা মাত্র
মা ছুটে এসে উঠোনের উপরেই আমার চুল মুঠোয় ধরে ঠাস ঠাস করে চড় কষাতে শুরু করলেন। কেন কেন তুই পরের ছেলেকে মেরেছিস বল? বাড়ি বয়ে তোর বাবাকে অপমান করে গেল। এই তুই, তোর জন্যই তোর বাবার এই হেনস্থা আজ। মা হাঁপিয়ে পড়লেন। ছোট্ট নরম হাসি খুশি মা। মার হাতে ব্যথা লেগেছে, দু চোখ বেয়ে দরদর করে জল পড়ছে। পিন্টু পুতুল গম্ভীর মুখে দূরে দাঁড়িয়ে। বাবার ঘরের দরজার পাল্লা ভেজানো। বিশুবাবুর মেয়েরা উপর থেকে দেখছে। পাশের বাড়ির জানলাগুলোয় অনেক মুখ। এই এসব কি হচ্ছে বলো তো? কি জানি বাবা, এসব ঘুষটুসের ব্যাপারে বলছিল। ঘুষের কথা বলছো? নীলিমা এসে মার হাত চেপে ধরতেই দ্বিগুণ জোরে মা চেঁচিয়ে উঠলেন, কুলাঙ্গার কুলাঙ্গার! নীলিমা মাকে টেনে ধরে রেখেছে। তেমন ছেলের মুখ দেখাও বাপ। একটু শান্ত হও কাকিমা। আমি ভেজানো পাল্লা দুটো তড়াম করে খুলে ঘরের মধ্যে ঢুকলাম। বাবা চিত হয়ে শুয়ে, চোখের উপর বাঁ হাত আড়াআড়ি রাখা। শব্দ হতেই হাত সরিয়ে একবার মাত্র তাকালেন। বাবা, তুমি ঘুষ নিয়েছিলে? বাবা কথা বললেন না, শুধু দেখলাম ওর গালের চামড়াটা একবার কেঁপে গেল। কি হলো বলো, আমার জানা দরকার। আমি তোমায় জানানোর কোনো প্রয়োজন বোধ করছি না। যদি তোমার লজ্জা হয় তাহলে পিতৃ পরিচয় দিও না। ওরা যা বলে আমি তা বিশ্বাস করি না। বাবা চুপ করে রইলেন, আমার দিকে একবারও তাকালেন না। ওর শায়িত দেহটাকে হঠাৎ মনে হলো ভাঙা একটা গাছের ডাল, শুকনো মরা। আমার অনুরোধ, তুমি আর আমার জন্য কারো সঙ্গে ঝগড়া করবে না, কারো গায়ে হাত দেবে না। হাজার হাজার লোককে মারধর করে তো তোমার বিশ্বাসকে তাদের মধ্যে সঞ্চার করতে পারবে না। তা থেকে আমি যেমন আছি তেমনই থাকতে দাও। বাবা চোখ থেকে হাত নামিয়ে আমার দিকে তাকালেন। আমি আর কিছু বললাম না। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন মা রান্নাঘরে বসে উনুনে বাতাস দিচ্ছিলেন। আমি টাকাটা চৌকাঠে রেখে বেরিয়ে যাচ্ছি বল হাতে। মা ডাকলেন। কাছে এসে আমার কাঁধে হাত রেখে বাচ্চা মেয়ের মতন মুখ উঁচু করে বললেন, আমার হাতে কাল খুব লেগেছে। লাগবেই তো, অত জোরে জোরে কখনো মারে? তুই ভালো করে খেলবি বল, বল খেলবি? আমি এক দৃষ্টে মায়ের অপূর্ব মুখের দিকে তাকিয়ে রইলাম। কথা বলতে ইচ্ছে করছে না, শুধু মায়ের গলা জড়িয়ে বুকে মুখ চেপে ধরে বললাম, খেলবো। তোর বাবার মতন বড় হতে পারবি তো? হঠাৎ আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আচ্ছন্ন গলায় মাকে উত্তর দিলাম, হ্যাঁ মা, আমি তাই চাই। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, মতি নন্দীর লেখা স্ট্রাইকার। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। বছর ঘুরে গেল। নীলিমা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছে। আমি এখন দিনে 3.5 টাকা পাচ্ছি। অবশ্য কাজটা রাতেই। অরুণা গ্লাস ফ্যাক্টরি এখনো খোলেনি। 14 মাস বন্ধ হয়ে রয়েছে। বাবা যথারীতি রোজ দুপুরে বেরোন। আরও শুকিয়ে গেছেন, আরও কম কথা বলেন। কাগজে দেখেছিলাম বিসি রায় ট্রফি খেলার জন্য জুনিয়র বেঙ্গল টিমের নাম ঘোষিত হয়েছে। একদিন ভোর রাত্রে পাম্পে রয়েছি, হাঁকাহাঁকি করে একটা লোক ঘুম ভাঙালো। ও দাদা, আরে তাড়াতাড়ি পেট্রোল চাই 10 লিটার, ফ্লাইট আছে, উঠুন উঠুন। মোটরের ভিতর তাকিয়ে আমার চোখ থেকে ঘুম ছুটে গেল। পিছনের সিটে নিমাই আর আনোয়ার, সামনে বিপিনদা বসে। ওরা আমায় দেখে অবাক। বিপিনদা বললেন, কিরে প্রসূন, খেলা ছেড়ে এখন এই করছিস? ভালো, একটু তাড়াতাড়ি দে বাবা, দিল্লি ফ্লাইটে এদের তুলে দিতে হবে। আমি হাসলাম মাত্র। মোটরে পেট্রোল ঢালছি মিটারের দিকে তাকিয়ে। বিপিনদা চেঁচিয়ে গাড়ি থেকে মুখ বার করে বললেন, আমার কথা তো বিশ্বাস করলি না? এই দেখ,
নিমাই আনোয়ার জুনিয়র ন্যাশনালে খেলতে যাচ্ছে, তুই থাকলে তুইও যেতিস, তোর এত পসিবিলিটি ছিল। তারপর টাকার ভাঙানি ফেরত দেবার সময় আমার মাথাটা মুখের কাছে টেনে এনে চাপা স্বরে বললেন, সামনের বছর আয়, ১,৫০০ দেব, এদের থেকেও বেশি। নিজেকে এভাবে নষ্ট করিস না, এবার রেলিগেশন প্রমোশন আছে। দেখলাম আনোয়ার আর নিমাই দুজন জড়ো ভরতের মতন বসে আছে গাড়িতে। আনোয়ার বাইরে তাকিয়ে, কিন্তু নিমাই এক দৃষ্টে আমার মুখের দিকে। গাড়িটা চলে যাবার পর আমার সত্যি হিংসা হলো। শোভাবাজারে থাকলে আজ আমিও এই মোটরে চেপে দিল্লির প্লেন ধরতে যেতাম। তারপর পরিমল ভট্টাচার্য ঢুকিয়ে দিত জুনিয়র ইন্ডিয়া টিমে। নিজের উপর রাগ হলো, কি জানি বোধহয় বোকামিই করেছি, ক্ষতি করলাম নিজেরই। মুহ্যমান হয়ে খাটিয়ার উপর বসে যখন এইসব ভাবছি, তখন ফিস ফিস করে বুকের মধ্যে কে কথা বলে উঠল, কি ক্ষতি করেছ প্রসূন? যাও যাও, প্র্যাকটিসে নামে, খাটো, আরো খাটো। মনে রেখো, কদর পাবে একমাত্র খেলা দিয়ে, বেঙ্গল বা ইন্ডিয়ার ছাপ দিয়ে নয়। তোমার কথা রতন আমারে কইতাছিল। সাদা চুলে ভরা মাথাটা ডাইনে বাঁয়ে নেড়ে ৬৫ বছরের দাশুদা অর্থাৎ দাশু গুহ গম্ভীরভাবে আমার আপাদমস্তক দেখলেন। ছোট টিমগুলোর মধ্যে সোনালী সংঘের নাম আছে ছক বাঁধা আধুনিক পদ্ধতিতে খেলার জন্য। এখানকার ছেলেরা সিরিয়াস, মন দিয়ে প্র্যাকটিস করে দাশুদার চোখের সামনে। সোনালীর নিয়ম শৃঙ্খলা অত্যন্ত কড়া। সেটা শুধু মাঠেই নয়, বাড়িতেও প্রত্যেক প্লেয়ারকে পালন করতে হয়। দাশুদা প্রায়ই এক একজনের বাড়িতে হঠাৎ হাজির হয়ে খোঁজ নেন, কি খাচ্ছে, কখন ফিরছে, কখন ঘুমোচ্ছে। দাশুদা উঠলেন, তারপর চেয়ার থেকে উঠে এসে ধাঁ করে বুকে ঘুষি মারলেন। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলাম। লেগেছে ভালোই, কিন্তু মুখে যন্ত্রণা ফোটালাম না। উনি আমার পেছনে গেলেন। বুঝতে পারছি না এবার কি করবেন। হঠাৎ একটা ধাক্কা খেলাম, হুমড়ি খেয়ে পড়তে পড়তে টাল সামনে নিলাম। দাশুদার মুখে হাসি ফুটল। স্ট্রাইকার? হ্যাঁ। কমল, এই কমল! বেঁটে ফর্সা কমল পণ্ডিত ছুটে এলো। কমল, এই পুলাডারে 25 পাক দৌড় করাও। কমলদা সোনালী সংঘের ট্রেনার, ইন্ডিয়া টিমে খেলেছেন বছর 10 আগে। কমলদা মাঠের মধ্যে স্কিল রপ্ত করান, অসম্ভব দম আছে শুনেছি। কমলদা আমাকে নিয়ে দৌড়তে শুরু করলেন মাঠের বাইরে দিয়ে। 20 পাকের মাথায় কমলদাকে পিছনে ফেলে এগোতে শুরু করলেন। দাশুদা আমাদের দৌড়ের দিকে তাকালেন। কমলদা ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। শেষ পাকটা স্প্রিন্ট করলাম। কমলদাকে পুরো 1.5 পাক পিছনে রেখে থামতেই দাশুদা হাত নেড়ে মাঠের মধ্যে ডাকলেন। এই, তোর নামটা জান কি? প্রসূন। বুট আনস নাই কেন? শুনেছি দাশুদা যাদের বুট আনতে বলেন তারাই ফার্স্ট টিমে খেলার যোগ্যতা পেয়েছে ধরে নিতে হয়। খুশিতে আমি মাথা চুলকোতে লাগলাম। কমলদা তখন এসে আমায় জড়িয়ে ধরেছেন, হাঁপাতে হাঁপাতে বললেন, ওয়েল ডান, এই প্রথম আমি হারলাম দাশুদা। এই পুলাটার দম আছে। আরে, তোর বাসায় আর কেউ ফুটবল খেলতো বা খেলে? না। দাশুদা আবার মাঠে অন্যদের প্র্যাকটিস করানোয় মন দিলেন। মাঠের বাইরে এসে আমি ওদের প্র্যাকটিস দেখতে লাগলাম। হেড বা ভলি করার চেষ্টা করছে, কিন্তু ফসকাচ্ছে বা বারের অনেক উপর দিয়ে চলে যাচ্ছে। আমি গুটি গুটি মাঠের মধ্যে দাশুদার পাশে দাঁড়ালাম। দাদা, আমি একবার চেষ্টা করব? কর দেহি। আমি এগিয়ে গেলাম। একসঙ্গে দুজন ছুটেছি। আমি ঘুরে গেলাম গোলের দিকে পিছন ফিরে। বলটা পড়ার আগেই শূন্যে থামিয়ে টুক করে ওপরে তুলেই সঙ্গে সঙ্গে পিছনে হেলে মাথার উপর দিয়ে বাইসাইকেল কিক করলাম। মাথা ঘুরিয়ে দেখি বারের তলায় লেগে বলটা গোলে ঢুকলো, আর গোলকিপার হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে। দাশুদা আমাকে হাত ছানি দিয়ে ডাকলেন।
কাছে যাওয়া মাত্র জানতে চাইলেন বাড়িতে কে কে আছেন, বাবা কি করেন, আমি কি করি, কত দূর লেখাপড়া করেছি ইত্যাদি। তারপর বললেন, কাজটা সাইরা দে, তুই যে টাকা পাস ও টাকা আমরা দিয়া দিব তোরে মাসে মাসে, তবে আর কিছু দিতে পারুম না। আচ্ছা দাসুদা। সামনের সপ্তাহ থেকে ট্রান্সফার শুরু হইব। কমলের লগা এফএ অফিসে গিয়া সই করে আসবি, বুঝলি? আর কাল ভোর থেকেই প্র্যাকটিসে আয়। পরের সপ্তাহে আইএফএ অফিসে সই করতে গিয়ে বিপিনদার সঙ্গে দেখা। আমাকে দেখে হাত তুলে থামতে ইশারা করলেন। আমার কেমন যেন অস্বস্তি হলো। সোনালিতে সই করছিস? খবর পেয়েছি। আপনি এখানে দাঁড়িয়ে কেন? উইথড্র করাবো আজ নিমাই আনোয়ারকে, ওরা 2টোর সময় আসবে। তুই তাহলে আমার কথাটা ভেবে দেখলি না? এরা কত দেবে? 1 পয়সাও না। বুঝেছি। আমি আর কোনো কথা বললাম না। ঠিক 2টোর সময় আনন্দবাজারের গেটের সামনে কমলদার থাকার কথা। আমি সেদিকে এগিয়ে গেলাম। কমলদার সঙ্গে যখন আইএফএ অফিসের সিঁড়ি দিয়ে উঠছি, তখন দেখলাম নিমাই আর আনোয়ার বিপিনদার পিছনে নামছে। আমি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পথ দিলাম। নিমাই চমৎকার ঘিয়ে রঙের একটা প্যান্ট পরেছে, ভীষণ টাইট, কোমরের অনেক নিচে নামানো, জুতোর মুখটা ছুঁচলো, চুল আঁচড়াবার ঢংটাও বদলেছে, কপালের আধখানা জুড়ে চুল নামানো। আনোয়ার পরেছে একটা নীল নাইলনের স্পোর্টস গেঞ্জি, ফর্সা রঙের সঙ্গে সুন্দর মানিয়েছে। খিরে, কেমন আছিস? ওরা থতমত খেলো। আশা করেনি আমি কথা বলবো। তুই রোগা হয়ে গেছিস প্রসন্ন? পরে কথা বলবো, এখন চলি। হ্যাঁ হ্যাঁ রে। পরদিন সন্ধেবেলা মাঠ থেকে ফিরতেই মা দারুণ উত্তেজিত হয়ে বললেন, এ ঘরে আয় শিগগিরই, শিগগির করে আয়, একটা জিনিস দেখাবো। আমি ছুটে গেলাম। দেখলাম মার হাতে 5টা 100 টাকার নোট। এটা কোত্থেকে পেলে? এই নে পড়। মা একটা চিঠি হাতে দিলেন। চিঠিতে লেখা, প্রসূন, কাল ঠিক 2টোর সময় আমি অপেক্ষা করব আইএফএ অফিসের কাছে, যেখানে তোর সঙ্গে গতকাল দেখা হয়েছিল। ইতি বিপিনদা। এ টাকা এক্ষুনি ফেরত দিতে হবে, এটা ঘুষ। মার হাত থেকে নোটগুলো পড়ে গেল। মনে হলো যেন ফেলে দিলেন। ফ্যাকাশে মুখে শুধু বললেন, ঘুষের টাকা? বিপিনদার বাড়ি যখন পৌঁছলাম তখন রাত 10টা বাজে। বিপিনদা দরজা খুলে অবাক হয়ে বললেন, এত রাতে কি ব্যাপার? নোটগুলো ওর টেবিলে নামিয়ে রাখলাম। তারপর বেরিয়ে আসার সময় বললাম, বিপিনদা, কয়েক ঘন্টার জন্য টাকাটা আমার কাছে থেকে গেছিল, সেজন্য সুদ আপনার প্রাপ্য। শোভাবাজারের সঙ্গে যেদিন খেলা থাকবে সেদিন সেটা শোধ দেব। আমি কথা শেষ করে দরজা পেরোচ্ছি, বিপিনদার গলা শুনলাম, বটে হারামজাদা। লিগের 3য় ম্যাচ শোভাবাজারের সঙ্গে। এরিয়ানের সঙ্গে 2-2 করে উয়ারিকে 3-0 হারিয়েছে সোনালি। 5টা গোলই আমার, লিগে প্রথম হ্যাট্রিক। যুগান্তরে লিখেছে, সোনালি সংঘের নবাগত ফরওয়ার্ড পি ভট্টাচার্য সুযোগ সন্ধানী রূপে পরিচয় দিয়ে গুনে গুনে 3-3টি গোল দিয়ে মরশুমের প্রথম হ্যাট্রিক লাভের গৌরব অর্জন করেন। পিন্টু কাগজ থেকে কেটে রেখে দিয়েছে। ও প্রায়ই এখন বায়না ধরে আমার খেলা দেখার জন্য। যদি খারাপ খেলি ওর সামনে, এই ভয়ে ওকে কখনো মাঠে আনিনি। ও আমার সব থেকে বড় ভক্ত কিনা, কিন্তু আজ ওকে এনেছি। আজ আমি কনফিডেন্ট, ভালো খেলবই। আনোয়ার দূর থেকে হাত তুলল, আমিও হাত তুললাম। তখন খেলার আগে ওয়ার্ম আপ চলছে। আনোয়ার জগ করতে করতে আমার কাছে এসে বলল, কিরে, খুব গোল দিচ্ছিস, কিন্তু আজকে পারবি না। জুনিয়র ইন্ডিয়া ক্যাম্পে তোর আর নিমাইয়ের নাম আছে দেখলাম। আনোয়ার হেসে চলে গেল। নিমাই আমাদের দিকে এলো না। রতন একবার বল কুড়োতে এসে বলে গেল, সাবধানে থাকবি আজ। কেন? যা বললাম মাথায় রাখবি। রতন চলে যাবার পর আমি ওর কথার মানে বোঝার চেষ্টা করেও কোনো হদিশ পেলাম না। অবশেষে বুঝলাম হাফ টাইমের মিনিট 3 আগে। শোভাবাজার পেনাল্টি বক্সের মধ্যে গোলের সুযোগ দেখে আমি ছুটলাম। আমার সঙ্গে পলাশ টিকাদার।
বলটা জালে পাঠানোর একমাত্র উপায় ডাইভ দিয়ে হেড। সামনে গোলকিপার বেরিয়ে আসছে, আনোয়ারের বুটের ধপধপ বাঁদিকে আমি ঝাঁপ দিলাম। মাথায় বলের স্পর্শ পাবার সঙ্গে সঙ্গে ডান পাঁজরে প্রচণ্ড একটা যন্ত্রণা ছুরির ফলার মতো বিঁধল। টিকাদার লাথি কষিয়েছে। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছি। তার মধ্যেই রেফারির লম্বা হুইসেল শুনতে পেলাম। সাইড লাইনের বাইরে আমাকে শোয়ানো হলো। জার্সি খুলে বুকে বরফ ঘষা হচ্ছে। এই দেখে 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 দেখে, এই সাবধানে সাবধানে, আস্তে আস্তে বরফ দে। চোখ খুলতেই পিন্টুর কাঁদো কাঁদো মুখটা প্রথমে চোখে পড়ল। হাত তুলে ওকে আশ্বাস দিতে গিয়ে খচ করে বুকে যন্ত্রণা উঠল। হাসলাম শুধু। দাশুদা, কমলদা ঝুঁকে রয়েছেন। এখন হাফ টাইম। আমি আস্তে আস্তে বললাম, গোলটা হয়েছে? আমার জায়গায় কেউ নেমেছে নাকি? সুশান্ত নাবদাসে। বারণ করুন, আমি খেলবো, আমি পারবো, আমার কিচ্ছু হয়নি। তোরে খেলতে হইব না প্রসূন, বুঝস না কেন? ঘাড় ফিরিয়ে তাকালাম। আনোয়ারের টকটকে রাঙা মুখ চোখে পড়ল। আনোয়ার বলল, আবার লাগলে কিন্তু এই সিজনের মতো বসে যাবি। রাগে আমি জ্বলে উঠলাম। সেই ব্যবস্থাই তো তোরা করেছিস, কাওয়ার্ড। খেলতে পারবি? আমার আপত্তি নাই যদি খেলতে চাস। আনোয়ারের চোখ দুটো তপ করে উঠল। কোনো কথা না বলে ও চলে গেল। আমি মাঠে নামলাম। খেলা চলছে। নিমাই অনেক সুযোগ দিচ্ছে, আর শোভাবাজারের ফরওয়ার্ডরা প্রত্যেকটা নষ্ট করছে। শেষে নিমাই শোধ করলো গোলটা। আমি জানতাম ও করবেই। ওকে রক্ষার সাধ্য সোনালির ডিফেন্সের নেই। আমি দু একবার ছোটার চেষ্টা করে বুঝলাম পারবো না। টিকাদার ছায়ার মতো সঙ্গে রয়েছে, তবু চেষ্টা করলাম। বলটা ঠিক মতো থামাতে পারলাম না, ছিটকে বেরিয়ে গেল পা থেকে। আনোয়ার ছুটে এসে পড়েছে। এবার সোজা গ্যালারিতে পাঠিয়ে দেবে, তাছাড়া উপায় নেই। তবু একবার শেষ চেষ্টা করলাম। আনোয়ার বলটা মারবার জন্য পা তুলে থমকে গেল। হুড়মুড়িয়ে আমি আর পলাশ বলের জন্য এগিয়ে গেলাম। একটা চাপা আর্তনাদ উঠল। আনোয়ার আর টিকাদার মাটিতে পড়ে। বলটা গড়াচ্ছে। ছুটে গিয়ে ধরলাম বলটা। গোল মাত্র 5-6 গজ দূরে। একটা টোকা দিয়ে বাকি কাজটা সেরে ফিরে তাকিয়ে দেখি টিকাদার তলপেট চেপে কাটা পাঁঠার মতো ছটফটাচ্ছে। আমি আনোয়ারের মুখের দিকে তাকালাম। এই, এটা কি করলি তুই? বেশ করেছি। তোর কি? হ্যাঁ? বিপিনদা হন্তদন্ত হয়ে ছুটে এলেন মাঠের মধ্যে চিৎকার করতে করতে। আনোয়ারকে বললেন, এই এই এই, আমি তোকে সাসপেন্ড করব, সাসপেন্ড করে দেবো একদম। নিজের প্লেয়ারকে মারলি, জানোয়ার কোথাকার। হ্যাঁ, বন্ধুত্বের প্রতিদান হলো, তাই না? সব বুঝি, আমি সব বুঝি হারামজাদা। আমি লজ্জা পেয়ে সরে গেলাম। রতন আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বুঝিয়ে দিল এমন একটা ব্যাপার যে হবে তা সে জানত। টিকাদারকে মাঠের বাইরে নিয়ে যাবার পর শোভাবাজার আর খেলতে পারল না। আমাদের আরো 2 গোল হলো। দাশুদা হাত নেড়ে আমাকে মাঠ থেকে চলে আসতে বললেন। সেই রাতে আমার বুকে ব্যথা শুরু হলো। মাকে ডাকলাম, মা মা মা। পিন্টু বাড়ি এসে মাকে মাঠের সব কথা বলেছে। মা ঘরে ঢুকেই গজগজ করতে লাগলো। কি দরকার ছিল অমন ঝুঁকি নিয়ে গোল দেবার? বুকে লাথি খেতে হয় যেখানে, দরকার কি রে সে কাজ করার? মা, গোল ঝুঁকি নিয়েই পেতে হয়। গজগজ করতে করতে মা সর্ষের তেল গরম করে আনলেন। বুকে মালিশ করতে করতে একবার শুধু বললেন, এই ফুটবলই আমার সর্বনাশ করবে একদিন, যত সব। সকালে বুক টাটিয়ে উঠল। আমার শুধু একটাই ভয়, এত পরিশ্রম করলাম সারা বছর, বুঝি বিফলে গেল। চোট পেয়েছি জানলে দাশুদা বসিয়ে দেবেন, অথচ বড় ম্যাচ একটাও খেলা হলো না এখনো। পরশুই খিদিরপুরের সঙ্গে খেলা। আজ কি কাল ক্লাবে না গেলে নিশ্চয়ই কেউ খোঁজ করতে আসবে, জেনে যাবে চোট পাওয়ার কথা। ভেবেচিন্তে ঠিক করলাম দাশুদা কি কমলদাকে ফোন করে জানিয়ে দিই যে
আমি কলকাতায় নেই, মাসির বিয়েতে মামা বাড়ি চলে গেছি। নীলিমাকে ডাকলাম। ব্যাপারটা বুঝিয়ে বলতেই ও গম্ভীর হয়ে মাথা নাড়ল এবং টেলিফোন নম্বর নিয়ে বেরিয়ে গেল। আধ ঘন্টা পর নীলিমা ফিরল। কিন্তু এ কি, ওর সাথে আরও দুজন এসেছে, আনোয়ার আর নিমাই। দুজনের মুখেই খুব সিরিয়াস ভাব। আনোয়ার মোটা মোটা আঙুলগুলো আমার বুকে রেখে আলতো চাপ দিল। আমার মুখে যন্ত্রণা ফুটে উঠতে দেখে নিমাইয়ের সঙ্গে কি যেন চোখাচোখি করল। তারপর আনোয়ার মাকে বলল, মাসিমা, ওকে জামা পরিয়ে দিন, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি একটাও কথা বলিনি, শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। আমাকে কোনো পাত্তা না দিয়ে বিছানায় বসিয়ে দিল। মা আমাকে জামা পরিয়ে দিল। ওরা দুজন ধরে ধরে আমাকে বাইরে নিয়ে এলো। নিমাই ট্যাক্সি এনেছে। দুপাশে দুজনে ধরে আমাকে ট্যাক্সিতে তুলল। আমরা শ্যামবাজারের দিকে রওনা দিলাম। ডাক্তার জানালো হাড় ভাঙেনি, এক্সরে না করালে চিড় খেয়েছে কিনা বোঝা যাবে না। ডাক্তার কোষে ব্যান্ডেজ করে দিল বুকটা। শুয়ে থাকতে হবে, নড়াচড়া বারণ। ট্যাক্সিতে ফিরে এলাম। ওরা কেউ আমার সঙ্গে কথা বলল না, আমিও বললাম না। পৌঁছে দিয়ে মার সঙ্গে কথা বলেই ওরা চলে গেল। নীলিমাকে দেখা মাত্র রেগে বললাম, আচ্ছা, কে তোমাকে সর্দারি করে ওদের ডাকতে বলেছে? সোনালির সঙ্গে টেলিফোন করেছি, বলেছে দিন 15 মামা বাড়ি থাকবে, চুপচাপ শুয়ে থাকো। নীলিমা বেরিয়ে গেল। এক্সরে রিপোর্টে কিছুই পাওয়া গেল না। খিদিরপুর, ইস্টার্ন রেল, মোহামেডান, কালীঘাট, রাজস্থান, 5টা ম্যাচ শুয়ে রইলাম বাড়িতে। 3টে হেরেছি, 2টো ড্র। এরপর আর শুয়ে থাকা গেল না। একদিন সকালে অল্প দৌড়লাম, সামান্য ব্যায়ামও করলাম, কোনো অসুবিধা হলো না। বিকেলে টেন্টে গেলাম। পরদিনই স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে খেলা। এত দিন মামাবাড়িতে থাকার জন্য দাশুদা মৃদু বকুনি দিলেন এবং জানালেন টিম হয়ে গেছে, তবে আমি খেলছি। আমার জায়গায় যাকে নামানো হয়েছিল সে একদম সুবিধা করতে পারছে না। স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে সাবধানে ঝুঁকি না নিয়ে প্রায় দাঁড়িয়েই খেললাম। জিতলাম 3-0। পেনাল্টি বক্সের মাথায় বল পেয়ে 2টো শট থেকে গোল করলাম। পরের ম্যাচ বিএনআরের সঙ্গে, সেটাও জিতলাম, গোলও করলাম। এর পরের ম্যাচে যুগের যাত্রীর সামনে পড়লাম আমরা। লিগে যাত্রী এখন সবার উপরে, একটাও পয়েন্ট নষ্ট করেনি। আমি এবছরে 5টা ম্যাচ খেলেছি মাত্র, কিন্তু তাতেই ময়দানের আনাচে কানাচে অনেক টেন্টে আমাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সামনের বছর কোন ক্লাব আমাকে তুলে নেবে, কত দর হবে, এসব কথাও নাকি বলা বলি হচ্ছে। লিগের টপ স্কোরার এখন আমি, 5টি ম্যাচে 11টা গোল। নীলিমা স্কুল ফাইনাল পাশ করেছে 2nd ডিভিশনে। বাড়িতে হই হই পড়ে গেছে সকালেই। আমি বিছানা ছেড়ে উঠে ঘরের বাইরে এলাম। দেখি নীলিমা প্রণাম করছে মাকে। কাকিমা, আশীর্বাদ করো যেন। থাক থাক মা, তুই অনেক বড় হবি দেখিস। একটু দাঁড়া, চলে যাস না। হ্যাঁ, আমি আসছি। নীলিমা বাবার ঘরে ঢুকল। মা আমার কাছে এলেন। তারপর ফিস করে আমাকে বললেন, হ্যাঁ রে, তোর কাছে টাকা আছে? ওকে একটা শাড়ি দিতুম রে। আহা, কত কষ্ট করে লেখাপড়া করেছে। বাবার কাছে নেই। এই মাসটা চালাবার মতন আছে। আমার কাছে 12 টাকা মতন আছে, তাই দিয়ে কি শাড়ি হবে? তাহলে থাক, পরেই দেবক্ষণ। ওদিকে নীলিমা বাবার ঘর থেকে বেরিয়ে বলল, জেঠিমা, প্রসূন আমার থেকে কত বড়? 6 মাসের বেশি কি? ওই রকমই হবে। এরপরই আমাকে ভয়ঙ্কর অপ্রস্তুত করে দিল নীলিমা। গোল থেকে 1 গজ দূরে বল পেয়ে গোলের বাইরে মারলে মাঠ ভর্তি লোকের সামনে যা হয়, সেই রকম বুঁ বুঁ করে উঠল মাথাটা। নীলিমা প্রণাম করেছে আমায়। মানে এই থাক থাক, পাশ করলে দেখছি কাণ্ডজ্ঞান লোপ পায়। আমি আমতা আমতা করে কি সব বলতে বলতে ঘরে পালিয়ে এলাম। শুনলাম নীলিমা বলছে, প্রসূন যত মন দিয়ে প্র্যাকটিস করে, আমি যদি সেভাবে পড়তাম তাহলে স্কলারশিপ পেতাম। আমি ওকে ডাকলাম, নীলিমা, নীলিমা।
কি হলো? এবার তো কলেজ। হ্যাঁ, টাকা জোগাড় করতে হবে, প্রায় 100। মনে মনে সিঁটিয়ে গেলাম, যদি এখন এতদিনের ধারের টাকা চেয়ে বসে। তাড়াতাড়ি বললাম, তোমাকে কিছু একটা উপহার দিতে ইচ্ছে করছে, কিন্তু হাতে এমন টাকা নেই যে কিনতে পারি। নীলিমা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় পিন্টু ব্যস্ত হয়ে ঘরে ঢুকলো। দাদা, একটা লোক তোকে ডাকছে, বললো খুব দরকার। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। গলিতে এসে দেখি রঙিন বুশ শার্ট গায়ে, ফর্সা, কটা চোখ, বছর 40-এর একটি লোক দাঁড়িয়ে। আমাকে দেখেই খুব পরিচিতের ভঙ্গিতে বলল, প্রসূন, তোমার সাথে একটা কথা ছিল, চলো একটু বাইরে গিয়ে কথা বলবো। বলছি, যা বলার এখানেই বলুন, আমি আর যাব না, আমার কাজ আছে। একটা ফিয়াট গাড়ি আঙুল দিয়ে দেখিয়ে লোকটা বলল, চলো না একটু ঘুরে আসি, মোটরে বসেই বলবো। আসলে কথাটা একটু প্রাইভেটলি বলা দরকার। লোকটার চালচলন আমার বিশ্রী লাগছে, তার উপর প্রাইভেটলি কথা বলার প্রস্তাবটা ভালো লাগলো না। বললাম, আপনার প্রাইভেট কথা এখানে দাঁড়িয়েও বলতে পারেন, কেউ শুনতে পাবে না। লোকটা এধার ওধার তাকিয়ে গলা ঝেড়ে ফিসফিস করে বলল, বলছি, কালকের ম্যাচটা তুমি খেলো না। কি? যাত্রীর সঙ্গে খেলবো না বলছেন কি আপনি? তুমি কত টাকাই বা পাও সোনালি থেকে? ওই মাসে 100, তাই তো? খবর রাখি, সব ক্লাবেরই আমি খবর রাখি। লোকটা হঠাৎ পকেট থেকে 100 টাকার একটা নোট বার করে আমার হাতটা টেনে মুঠোয় গুঁজে দিল। খেলতে চাও যদি নিশ্চয়ই খেলবে। আসলে কি জানো, 20-25 বছর কলকাতায় কোনো বড় ট্রফি আমরা পাইনি। এবার একটা ভালো চান্স এসছে ডিক পাওয়ার। কাল তুমি ব্যাগড়া দিও না ভাই। আমি তখনও বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারিনি। বললাম, আমি ব্যাগড়া দেব? তোমাকেই তো ভয় প্রসূন। কলকাতার সব ক্লাবই এখন তোমাকে ভয় করে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মামুডান সবাই। তাই বলছিলাম, কাল তুমি গোল দিও না। এতক্ষণে আমি সম্বিত ফিরে পেয়েছি। 100 টাকার নোটটা লোকটার বুক পকেটে ঢুকিয়ে দিয়ে বললাম, এটা এখন আপনার কাছে থাক, আপনি বরং আমাদের বাড়িতে আসুন, আমার বাবার হাতে এটা দেবেন। আচ্ছা, তোমার বাবা কি করেন? বেকার, একটা ফ্যাক্টরিতে কাজ করতেন, লকআউট হয়ে বন্ধ। লোকটা বুক পকেটে হাত দিয়ে বেশ খুশি হয়েই বলল, তাহলে তো তোমরা বেশ অসুবিধার মধ্যেই আছো। তোমার উচিত সংসারকে হেল্প করা, তাই না? আমি কথা বললাম না। লোকটাকে নিয়ে শটান বাবার সামনে হাজির করলাম। নীলিমা তখন বাবার কাছে বসে কলেজে ভর্তি হওয়ার অসুবিধে নিয়ে কথা বলছে। আমি কোনো ভূমিকা না করে বললাম, বাবা, কাল যুগের যাত্রীর সঙ্গে আমাদের খেলা। কাল আমি যেন না খেলি, বা খেললেও যেন গোল না দিই, এই কথা ইনি বলছেন, আর 100 টাকা আমায় দিতে চাইছেন। আচমকা এমনভাবে বললাম যে শুধু বাবা আর নীলিমাই নয়, কটা চোখ লোকটাও আড়ষ্ট হয়ে গেল। অবশেষে বাবা মৃদু স্বরে বললেন, কোন ক্লাবের সঙ্গে খেলা? যুগের যাত্রী। মনে হলো বাবার চোখ ঝলসে উঠল। তারপরই বাবা মাথা নিচু করে বললেন, আমি জানি না, আমি কোনো কথা বলবো না। তুমি নিজেই ঠিক করো ঘুষ তুমি নেবে কিনা। বাবা মাথা তুলে আমার মুখের দিকে তাকালেন। আমার বুক কাঁপতে শুরু করেছে। নীলিমা কি যেন বলবার চেষ্টা করছে, আর আমি কি যেন একটা করতে চাইছি। আমার মনের মধ্যে তখনই কার কণ্ঠস্বর শুনলাম, প্রসূন, দেখো দেখো, তোমার বাবার অপমানিত কপাল, ওখানে বিজয় তিলক এঁকে দেবে তুমি। হ্যাঁ, তুমি। কাল যাত্রীকে আমি হারাবই। তারপর লোকটার দিকে তাকিয়ে প্রচণ্ড চিৎকার করে বললাম, গেট আউট, আউট। লোকটা অবাক হলো মাত্র, কিন্তু ঘাবড়ালো না। যাবার সময় মুচকি হেসে বলে গেল, তুমি গোল দিতে হয়তো পারো, কিন্তু গোল খাওয়া তো বন্ধ করতে পারবে না। আসলে কি জানো, ফুটবল 11 জনের খেলা, মনে রেখো। আমার খুপড়িতে দেয়ালে ঠেস দিয়ে 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে আমি বসেছিলাম। ঘরে কে এসে দাঁড়ালো।
মুখ তুলে দেখি নীলিমা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে। সাগ্রহে আমি জিজ্ঞাসা করলাম, বাবা কিছু বললেন তারপর? না, শুধু অনেকক্ষণ পর চোখ থেকে এক ফোঁটা জল মুছে নিতে দেখেছি। আমি ঠিক করিনি নীলিমা? তুমি আজ সবাইকে অনেক বড় উপহার দিলে প্রসূন। কাল তুমি দারুণ খেলবে, ঠিক জিতবে, দেখো। যাত্রীদের সঙ্গে আমাদের ম্যাচে মাঠে যে এত ভিড় হবে কল্পনা করিনি। মোহনবাগান আর ইস্টবেঙ্গলের সাপোর্টাররাই বেশি। ওরা যাত্রীর হার চায়, তাই সোনালীকে মদত দিতে সোনালীর সাপোর্টার হয়ে এসেছে। ওরা আশা করেছিল আমি একটা কিছু করব, কিন্তু যাত্রী শোভাবাজার নয়, অত্যন্ত আঁটোসাঁটো আর চমৎকার গুছানো ডিফেন্স। আমরা মরিয়া হয়ে খেলব প্রতিজ্ঞা করে নেমেছিলাম, কিন্তু আমাদের অনেক সুযোগ নষ্ট হলো। হাফ টাইমের 2 মিনিট আগে যাত্রী দ্বিতীয় গোল দিল। স্কোর যাত্রী 2, সোনালী সংঘ 0। হাফ টাইমে দাশুদাকে কালকের ওই লোকটার ঘটনাটা বললাম। দাশুদা, আমি তোকে অপমান করে ফেরত পাঠিয়ে দিয়েছি, কিন্তু মাঠে আমাদের খেলা দেখে কেমন যেন সন্দেহ হচ্ছে। ওই লোকটা কি আমাদের দলের আর কাউকে কিনেছে? দাশুদা, দাশুদা তুমি একটু দেখো। আরে যেভাবে আমরা 2টো গোল খেলাম, গোলকিপার হিসেবে রবির কি? থাক, আর কিছু কম লাগবো না। দাশুদা আমাকে আর কথা বলতে দিলেন না। দাশুদা রবির কাছে গিয়ে কথা বলতে লাগলেন। দূর থেকে দেখলাম রবি খুব অবাক, হাত নেড়ে তর্ক শুরু করেছে। এসব তুমি কি বলছো দাশুদা? আমি ইচ্ছে করে গোল খেয়েছি? আমার লগে তর্ক করিস না রবি। তুমি আমার নামে এসব ভুলভাল কথা বলতে পারো না দাশুদা। আমার মুখে মুখে কথা কইবি না রবি। বেশ করবো, বলবো। দাশুদা রবির সাথে আর কোনো কথা বললেন না। রিজার্ভ গোলকিপার অজিতকে বললেন, অজিত ওয়ার্ম আপ, কুইক কুইক। আমি দেখলাম রবির মুখ ফ্যাকাশে। খেলা আবার শুরু হতেই আধ মিনিটের মধ্যে আমি গোল দিলাম। বিরাট গর্জন উঠল ইস্ট বেঙ্গল মাঠ কাঁপিয়ে। আমি এই প্রথম গোল দেওয়ার পর এত বড় আওয়াজ পেলাম। 3 মিনিট পর আবার একটা গোল দিলাম। গ্যালারিতে যেন বাজ ডেকে উঠল, আর মাঠ যেন বিদ্যুৎ স্পৃষ্ট। 4-5 জন আমাকে চাপটে ঘাড়ে পিঠে ওঠার চেষ্টা করছে। দম বন্ধ হয়ে মারা যাবার মতো অবস্থা। গ্যালারি থেকে শুধু একটাই রব আসছে তখন। যাত্রী দ্বিগুণ উদ্যমে আক্রমণ শুরু করেছে। আমাদের চাপ ক্রমশই বাড়ছে। নতুন অনভিজ্ঞ অজিত পাগলের মতো খেলছে। 65 মিনিট পর্যন্ত যাত্রীকে রুখে আর মারা গেল না। ফুটবল যে 11 জনের খেলা, এই সত্য নির্মমভাবে উপলব্ধি করলাম পরদিন। আরেকটি শিক্ষা পেলাম, জিতবই এমন কথা কখনোই বলা উচিত নয়। যাত্রীর কাছে আমরা 2-3 গোলে হেরে গেলাম। মাঠ থেকে বেরোচ্ছি আর শুনছি, কিন্তু আমি মনে মনে কুঁকড়ে আছি। যাত্রীকে হারাবো বলে বাবার সামনে জাগ করেছি, হারাতে পারলাম না। হঠাৎ পিঠে একটা মৃদু চাপড়ানি। দেখলাম কালকের সেই কটা চোখ। চাপা স্বরে বলল, তুমি সত্যি ভয় পাইয়ে দিয়েছিলে। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি লোকটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। টেন্টে ফিরে রবিকে কয়েকটা কথা বলার ইচ্ছে হয়েছিল, কিন্তু বলতে পারলাম না। পিন্টু আমার সঙ্গে রয়েছে, আমিও আর দেরি করলাম না। টেন্ট থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। দুজনে মিলে বাসে উঠলাম। পিন্টু বলল, নিমাইদা আমার সামনে বসেছিল, তোকে একটা ছেলে গালাগালি দিতেই নিমাইদা এক চড় কষিয়ে দিয়েছে। আনোয়ার ছিল? হ্যাঁ, নিমাইদাকে বারবার বলছিল তুই থাকলে প্রসূন আরও 2-3টে গোল পেত। নিমাই কি বলল? কিছু বলেনি। আমিও আর কিছু বললাম না। আমাদের স্টপ এসে গেছে। আমরা বাস থেকে নামলাম। বাড়ি ফিরে অন্ধকার ঘরে শুয়ে রইলাম।
খেলার রেজাল্ট পিন্টুই সবাইকে জানিয়ে দিয়েছে। মা একবার ঘরে ঢুকে আবার বেরিয়ে গেলেন। আমি ঘুমিয়ে পড়লাম না খেয়েই। যাত্রী লিগ চ্যাম্পিয়ন হলো না, শিল্ডও শেষ হলো না কোর্টের ইনজাংশনে। তবে এর থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল পরের বছরের শুরুতেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল, যুগের যাত্রী তিনটি ক্লাবই আমাকে চেয়েছে। আমার ইচ্ছে মোহনবাগানে যাওয়ার। আমি দোটানায় পড়েছি, যাব কি যাব না, গেলে খেলার সুযোগ পাবো কি পাবো না। এমন সময় যাত্রীর সম্পাদক অনাদি বিশ্বাস আমাকে ডেকে পাঠালো। আমি অনাদি বিশ্বাসের বাড়ি গেলাম। বসার ঘরে সেদিনের সেই কটা চৌখলা লোকটাও ছিল যে আমাকে টাকা অফার করেছিল। জানলাম ওর নাম ডাকুদা, যাত্রী টিম সিলেকশন কমিটির মেম্বার। বছরে 1010 টাকা খরচ করে, ক্লাবের মধ্যে প্রতিপত্তিতে সম্পাদকেরও ওপরে। ডাকুদাই নাকি বিশেষ করে আমাকে চেয়েছে। অনাদি বিশ্বাস আমাকে বললেন, দেখো প্রসূন, তোমাকে আমরা 6000 টাকা দেব। তুমি অনিল ভট্টাচার্যের ছেলে, তোমার ওপর তো যাত্রীর বিশেষ দাবি আছে। বাপ ছেলে একই ক্লাবে খেলবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া সম্পাদক থেমে গেলেন। ডাকুদার দিকে একবার তাকিয়ে কেশে বললেন, তোমার বাবার উপর সুবিচার করেনি যাত্রী, আমি জানি। কিন্তু তখন তো আমি ক্লাবের একটা অর্ডিনারি মেম্বার। সেই ফাইনাল খেলা আমি দেখেছি। কি খেলা তোমার বাবার, এখনো চোখে ভাসছে। অথচ ওর নামেই কিনা কলঙ্ক রটানো হলো। না, এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, আমাকেই করতে হবে। আমার মন ভরে উঠছে বাবার প্রশংসা শুনে। যাক, তাহলে সবাই বিশ্বাস করে না। এবার আমরা ইয়াং টিম করব প্রসূন। বয়স হয়ে গেছে বেশিরভাগেরই, তোমাদের দিয়েই রিপ্লেস করাবো। বাইরে থেকে আর প্লেয়ার আনবো না। কেড়ে নাও, কেড়ে নাও, এইসব বুড়োদের হাঁটিয়ে জায়গা কেড়ে নাও। ইন্ডিয়া টিমে যাত্রীর কোটা আছে, আমি তোমায় পুশ করব। আমি তোমাকে ব্যাংকের চাকরিতে ঢুকিয়ে দেবো। যাত্রীর মেস আছে, সেখানে থাকবে, ভালো খাবে, ভালো করে খেলবে। কত সম্ভাবনা এখন তোমার সামনে। ডাকুদা হাতের নখ পরীক্ষা করতে করতে বলল, 6000 টাকা এখন তোমায় কেউ দেবে না, কিন্তু আমরা দেব। আর এটা কিন্তু ঘুষ নয়। আমি সৎভাবে টাকা রোজগার করতে চাই। আচ্ছা প্রসূন, তাহলে এই কথাই রইল। তুমি ভেবে দেখো, এখনো মাসখানেক সময় তো আছে। আমি বেরিয়ে এলাম। ওখান থেকে আমি সোজা দাশুদার বাড়ি গেলাম। সব কথা শুনে দাশুদা বললেন, তুই যাত্রীতেই যা, সোনালিতে থাক এমন কথা আমি তোরে কমু না। নিজের ভবিষ্যৎ তোরে তো দেখতে হইব। ফুটবলই তো তোর সব কিছু। তুই এইবার বড় ক্লাবে যা, তবে সাবধানে থাকিস। ওইখানে টাকা পয়সা যেমন বেশি, দলাদলিটাও বেশি। এই ডাকু লোকটা সুবিধার না, অনেক পুলার ক্ষতি করছে, কেরিয়ার শেষ করে রাখিছে। আমার কি ক্ষতি করবে? আমি যদি খেলতে পারি তাহলে আমায় আটকাবে কে? খেলা দেখি এতটা এসেছি, আরও যাব। তাই জান পারিস। আমি যাত্রীতেই সই করলাম। ডাকুদা সেদিনই 2000 টাকা দিল। বাকিটা সারা বছরে 4 কিস্তিতে দেবে। 2000 টাকা পেয়ে বাড়িতে যেন উৎসব নেমে এলো। পিন্টু, পুতুল, নীলিমা ভিড় করে দাঁড়ালো। বাবা বাড়ি ছিলেন না। বাবা, ফুটবল খেলে এত টাকা পাওয়া যায়? তাহলে তো ছোটবেলায় বল পেটালেই লাভ হতো দেখছি। আরে সবার কি আর সব জিনিস হয় দত্ত মশাই? ঠিক ঠিক, সব হলো গিয়ে ভগবান দত্ত ব্যাপার। একদম। সবাই তো আর প্রসূন হতে পারে না। না না না, ওর তুলনাই হয়। সেদিন বাড়িতে পরোটা মাংস হলো, দীর্ঘ অনেক বছর পর। আমি নীলিমাকে ডেকে বললাম, নীলিমা, এবার আমার সব ধার শোধ করব। এখন আমিও কলেজে ভর্তি হয়েছি, ফুটবলের কলেজে। বাবা অনেক রাত্রে ফিরলেন। আমি জেগে শুয়েছিলাম। বাবা মার কথা বলার শব্দ পেলাম। তারপর আলো নিভে গেল। সকালে মাকে জিজ্ঞাসা করলাম, বাবাকে বলেছ? উনি খুব অবাক হয়ে গেলেন রে। বললেন, আমি 7 বছর খেলেও এত টাকা পাইনি। আমি সই করার 2 দিন পরেই কাগজে দেখি আনোয়ার আর নিমাই যাত্রীতে সই করেছে। মনে মনে আমি ভীষণ খুশি হলাম। আনোয়ার আর নিমাইয়ের সঙ্গে যাত্রীতে এসে প্রথম দেখা প্র্যাকটিস শুরুর আগের দিন।
ড্রেসিং রুমে আমরা জনাকুড়ি, কারোর সঙ্গেই তেমন আলাপ নেই। ওদের দুজনের পাশে আমি বসেছিলাম আড়ষ্ট হয়ে। আমাদের কোচ প্রিয়দা আর তার পাশে বসেছিল ডাকুদা। ডাকুদা সবার উদ্দেশ্যে বলল, আমরা এত বড় টিম, এত পুরনো টিম, কিন্তু আজ পর্যন্ত লিগ বা শিল্ড পাইনি। একবার মাত্র ফাইনালে উঠেছিলাম, কিন্তু ডাকুদা থেমে গিয়ে আমার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ঘরের সকলের চোখ আমার উপর এসে পড়েছিল। আমি প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে দেখলাম যেন তারা অদ্ভুত জন্তু দেখছে। কারোর ঠোঁট বাঁকা, কেউ কেউ চোখে চোখে হাসল। ব্যাপারটা কি? কিছু একটা আছে মনে হয়। আমি মাথা নিচু করে ঘেমে উঠলাম। মনে হলো ডাকুদা ইচ্ছে করেই আমাকে এই অবস্থায় ফেলেছে, যেন কিছু একটা প্রতিশোধ নিচ্ছে। নিমাই হঠাৎ বলল, ফাইনালে উঠে কেউ না কেউ তো হারবেই। আমরা আবার যাত্রীকে ফাইনালে তুলব, শিল্ডও নেব। কিন্তু যাত্রীর প্রথম 5টা ম্যাচ ড্রেস করে সাইড লাইনের ধারে বেঞ্চে বসে থাকলাম। আমাকে খেলানো হচ্ছে না। আমি নাকি খুবই কাঁচা, অনভিজ্ঞ। আনোয়ারকে প্রথম 2টো ম্যাচ খেলানো হয়নি, তবে ও বালির সঙ্গে ভালো খেলল। তারপর আর বসেনি। নিমাইও খেলছে, গোলও করছে, শুধু আমিই বসে আছি। আমি অধৈর্য হয়ে ডাকুদাকে ধরলাম। জানি ওর নির্দেশেই সবকিছু হয়। ডাকুদার কয়েকজন পেটোয়া প্লেয়ার আছে, তার মধ্যে 2জন বিষ্ণু আর আব্রাহাম। ডাকুদার সঙ্গে ওরা ক্লাব টেন্টের বাইরে বাগানের চেয়ারে বসে গল্প করছিল। আমি শটান জিজ্ঞাসা করলাম, ডাকুদা, আমাকে নিয়ে এলেন কিন্তু খেলাচ্ছেন না কেন? দরকার হলেই খেলাবো। কবে দরকার হবে বলতে পারছি না এখন, হয়তো এই সিজনে দরকার নাও হতে পারে। তাহলে এত টাকা খরচ করছেন কেন আমার জন্য? বসে থেকে যে আমার খেলা নষ্ট হয়ে যাবে। এই শোনো, যাত্রীর মতন ক্লাব না, তোর মতো 2-4টে প্লেয়ারকে বসিয়ে টাকা দিলে দেউলিয়া হয়ে যাবে না। টাকার জন্যই তো খেলা, তা যখন পাচ্ছ তখন ওতলা হওয়ার কি আছে? বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, এখন যা তো, আমরা দরকারি কথা বলছি, পরে যা বলার বলিস। মুখ কালো করে আমি চলে এলাম। নিমাই হেসে হেসে 2টো ছেলের সঙ্গে টেন্টের মধ্যে কথা বলছে। দেখেই বোঝা যায় পয়সাওয়ালা ঘরের ছেলে। প্রায় ওদের দেখি নিমাইকে নিয়ে সন্ধ্যের পর বেরিয়ে যেতে। নিমাই আমার মুখের দিকে একবার তাকিয়ে আবার গল্প করতে লাগলো। আনোয়ার আজ আসেনি। আমি ক্লাব থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে এসে দাঁড়ালাম। এক দৃষ্টে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ল, 2000 টাকা নিয়ে বাড়িতে পৌঁছানো মাত্র কেমন উৎসবের মতন হইচই শুরু হয়ে গেছিল। বেলেঘাটায় যাত্রীর মেসে আর 4 জনের সঙ্গে নিমাইও থাকে। আনোয়ার আর আমিও ছিলাম লিগ শুরুর আগে পর্যন্ত। সকালের প্র্যাকটিস বন্ধ হওয়ায় আর একটার পর একটা খেলায় বসে থাকায় বিরক্ত ও হতাশ হয়ে আমি বাড়ি চলে আসি। মেসে কারোর সঙ্গে পারতপক্ষে কথাও বলতাম না। নিমাই আর আনোয়ারকে বিশেষ করে এড়িয়ে চললাম। দেখা হলে কথা হতো, সাধারণ কথা। আগের মতন গলাগলি আর ফিরে আসেনি। কিন্তু বুঝতে পারি ওরা চায় আবার আমরা 3 মাস্কেটিয়ার্স হই। কিন্তু আমি সহজ হতে পারি না। সকলের সামনে ডাকুদা শিল্ড ফাইনালের কথা তোলার পর থেকে আমি কুঁকড়ে গেছি। বাড়িতে কেউ খেলা নিয়ে কথা বলতো না। খেলার দিন দুপুরে যখন বাড়ি থেকে বেরোই তখন শুধু পিন্টুর কথা মনে পড়ত। কিন্তু ও স্কুলে থাকে দুপুরে। বাড়িতে থাকলেও মাঠে যাবার বায়না ধরবে না। ও বোঝে আমার অবস্থাটা। নীলিমা আর মা, ওরাও কিছু বলে না। দিন রাত পড়াশুনো করে ফেল করলে বাড়ির লোক যেমন ব্যবহার করে ওরা তাই করছে। শুধু প্রতিবেশী বিশু দত্ত একদিন দোতলা থেকে চেঁচিয়ে বলছিল, কি গো প্রসূন, কাগজে আর নাম টাম দেখছি না যে? কখন যে চোখ দিয়ে টসটস করে জল পড়তে শুরু করেছে বুঝিনি। বুকের মধ্যে দীর্ঘশ্বাস জমে উঠেছিল। পারবো না, আর আমি পারবো না। আজ ম্যাচ হাওড়া ইউনিয়নের সঙ্গে। 5-0 গোলে যাত্রী জিতছে। খেলা শেষ হতে প্রায় 10 মিনিট বাকি। ডাকুদা ইশারায় প্রিয়দাকে ডাকল। তারপর প্রিয়দা আমার কাছে এসে বললেন, ওয়ার্ম আপ প্রসূন, ওয়ার্ম আপ।
অবাক হয়ে গেলাম। তাহলে কি কপাল ফিরল? নামার আগে মাঠে আঙুল ঠেকিয়ে যখন কপালে বুকে ছোঁয়ালাম, সারা শরীর কেঁপে গেল। নিমাই ছুটে কাছে এসে বলল, বল দেব, গোল কর। আধ মিনিটের মধ্যেই নিমাই বল পাঠালো। ছুটে গিয়ে ধরতে পারলাম না। গ্যালারিতে আওয়াজ উঠল, এইটা কেউ মিস করে? চারদিকে তাকিয়ে কেমন অস্বস্তি হল। নতুন নতুন লাগছে সব। দিন রাত পড়ে জলের মতন যা মুখস্থ ছিল, এখন আর তা মনে পড়ছে না। অনেক দিন বই না খুললে যা হয়, মিনিট পরেই হুইসেল বাজবে। তার মধ্যে একটা কিছু করতেই হবে। টচ করবো 3-4 জনকে। চেঁচালাম, নিমাই দে। গ্যালারিতে হাসির রোল উঠল। একজনকে কাটিয়েই হুমড়ি খেয়ে পড়ল। বলকে সেই রকম আগের মতন অনুভবই করতে পারছি না। বলটা পায়ে আছে কি নেই বুঝতেই পারছি না। নিমাই বল নিয়ে এগোচ্ছে। আমি ভিতরে ঢুকে এলাম বক্সের মধ্যে। নিমাই কাটালো লেফট ব্যাককে। বলটা আমায় ঠেলেই স্টপারকে সঙ্গে নিয়ে দৌড়তে দৌড়তে বলল, বল দে আমায়। আমি বল ঠেললাম সোজা স্টপারের পায়ে। গ্যালারি বিরক্তি জানালো বেশ জোরেই। দূর, এটা কে রে? এটাকে কে নামিয়েছে? নিমাই করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, প্রসূন, ঘাবড়ে গেছিস, বি স্টেডি। 5 গোলে জিতছি, তাই আমার বোকামি আর অপদার্থতা রাগের বদলে মজার জিনিস হয়ে উঠল গ্যালারিতে। জোকারটা কে রে? কে? হ্যাঁ, বল চোখেই দেখতে পায় না। যা বলেছিস ভাই, এসব অ্যামেচারদের দিয়ে খেলা হয় না। একটার পর একটা ভুল করছি আর মনে হচ্ছে যেন ডুবে যাচ্ছি। বিষ্ণু কোমরে হাত দিয়ে হাসছে, অমিয় মজা পেয়েছে। আমি হাত দিয়ে মুখ ঠেকে বসে পড়লাম। আর তখনই খেলা ভাঙার হুইসেল বাজল। কে এসে আমার পিঠে হাত রাখল। মুখ তুললাম, দেখি নিমাই চলে যাচ্ছে। আমি যাত্রী টেন্টের দিকে লিগ শেষ না হওয়া পর্যন্ত আর যাইনি। ক্লাব থেকে লোক এসেছিল ডাকতে। শিবরমনের হাঁটুতে জল জমেছে, এই সিজনে আর খেলতে পারবে না। নিমাই আর বিষ্ণুর ওপর চাপ পড়ছে খুব। একটা ম্যাচও জিরোতে পারেনি ওরা। নতুন ছেলেদের মধ্যে সৌমেন আর বলাইয়ের নাম কাগজে দেখেছি। যাত্রী লিগে 4র্থ হয়েছে। বছরের সব থেকে বড় কৃতিত্ব মোহনবাগানের কাছ থেকে একটা পয়েন্ট নেওয়া। নিমাই প্রথমে গোল দিয়েছিল। বিকেলে আমার ছোট্ট পাঠশালায় পিন্টুর বন্ধুদের নিয়ে প্র্যাকটিস করছিলাম। তখন নিমাই আর আনোয়ার এসে হাজির। আমি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকলাম শুধু। ওরা রংচঙে বুশ শার্ট পরেছে, চুলগুলো যেমন বড়, ঝুলফিও তাই। পায়ে দামি চটি, দুজনেরই হাতে বিদেশি ঘড়ি। কিরে, যাস না কেন টেন্টে? কেন যাই না সেটা তো বুঝতেই পারিস। এই শোন, ফুটবল খেলায় ওরকম অনেক কিছু হয়। মাঠে আয়, প্র্যাকটিস কর, আবার খেলা ফিরে পাবি। এই ছোট মাঠে বল নিয়ে বাচ্চাদের সঙ্গে ঠুকঠুক করে খেলা আরও খারাপ করছিস কেন? হ্যাঁ, তর্ক করতে পারতাম, ইচ্ছে হলো না। বললাম, হ্যাঁ যাবক্ষণ। প্র্যাকটিস হচ্ছে নাকি? হবে না, শিল্ডের খেলা তো প্রায় এসে গেল। এবার ইন্ডিয়ার বাইরের টিম খেলতে আসছে। তুই আয়, তোকে দরকার। দেখ, ফরওয়ার্ড তো আর কেউ নেই। বিষ্ণু ইঞ্জুরি নিয়ে খেলেছে লিগের শেষ কটা ম্যাচ। আবার লেগে গেলে একদম বসে যাবে। ডাকুদামায় খেলাবে ভেবেছিস? আয় না তুই আগে, তারপর দেখা যাবে। শোন, গড়ের মাঠ থেকে দূরে থাকিস না, ওতে ক্ষতিই হবে। সকালে আসিস কেমন? মনটা চনমন করে উঠল। গড়ের মাঠ, শিল্ড, ফুটবল, এই শব্দগুলোয় শিহরণ লাগে। শিল্ডে খেলার লুকোনো ইচ্ছেটা মাথা চাড়া দিল। আবার সঙ্গে সঙ্গে যাত্রীর গ্যালারির বিদ্রুপের হাসিও কানে বেজে উঠল। আমি বলে ফেললাম, কেমন যেন ভয় করছে। ওরা অবাক হয়ে গেল। আনোয়ার বলল, কিসের ভয়? পাবলিককে? আরে গোল দে, দেখবি ওরাই আবার তোকে মাথায় তুলে নাচবে। শোন, গোল তুই পাবি, আমি তো আছি। চল আনোয়ার, রাজুরও অপেক্ষা করছে রে। আর নয়, দেরি হয়ে গেছে। প্রসূন, তাহলে কাল কেমন? ওরা চলে যাওয়ার পর মনে হলো, আগে হলে এমন করে আমায় ফেলে নিমাই কিংবা আনোয়ার চলে যেত না। এমন পোশাকি ঢঙে কথা তো বলতোই না। আমি অনেকক্ষণ ভাবলাম ওদের কথা। ঠিকই বলেছে,
এই ছোট জমিতে ছোটদের সঙ্গে খেলে কিছুই হবে না। গড়ের মাঠের বিরাট জমি, হাজার হাজার লোক, সেই আবহাওয়া আর উত্তেজনার কাছাকাছি থাকতে হবে, দেহে মনে শুষে নিতে হবে। ঠিক করলাম আবার যাত্রীর মাঠে যাব প্র্যাকটিসে। আবার শিল্ডের খেলা শুরু হলো। দ্বিতীয় রাউন্ডে যাত্রীর প্রথম খেলায় বিষ্ণু ইনজিওর, তাই আমাকে নামানো হলো। 3-0 জিতলাম, তার মধ্যে একটা গোল আমার। অমিয়র লম্বা থ্রো নিমাই হেড করে আমার পায়ে ফেলা মাত্র, আর সুযোগ নষ্ট করিনি। তৃতীয় রাউন্ডে গোয়ার ভাস্কো ক্লাবকে 2-0 গোলে হারালাম। এরপর আমরা এরিয়ান আর শিখ রেজিমেন্টাল সেন্টারকে হারিয়ে উঠলাম সেমিফাইনালে। আমি গোল করতে পারিনি দুটো খেলাতেই। এরপর সেমিফাইনাল, যাত্রী ভার্সেস মোহামেডান। ওদিকে উঠল মোহনবাগান আর রেঙ্গুন ইউনাইটেড। সেমিফাইনাল খেলার আগের দিন ক্লাব প্রেসিডেন্টের পার্ক সার্কাসের বাড়িতে আমাদের রাখা হলো। 3 তলায় বিরাট একটা হল ঘরে আমরা রইলাম। আব্রাহাম, শ্যাম, অমিয়রা অনেক রাত পর্যন্ত তাস খেলল। সকালে বারান্দায় দাঁড়িয়ে মনে হলো শোভাবাজারের টিকাদারের মতো যেন একজনকে ঢুকতে দেখলাম গেট দিয়ে। একটু পরে প্রিয়দা থমথমে মুখে 2জন সিনিয়র প্লেয়ারকে ডেকে নিয়ে গেলেন। দুপুরে খাওয়ার পর শ্যাম আমাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বলল, একটা বিশ্রী খবর এসেছে প্রসূন, আনোয়ার নাকি টাকা খেয়েছে। আমি থ হয়ে গেলাম। অকল্পনীয় এবং ডাহা মিথ্যে, আমি বিশ্বাস করি না। সত্যি মিথ্যের কথা নয়, খেলার ঠিক আগে কারো সম্পর্কে এ ধরনের কথা রটলে তাকে বসাতে হয়। মুশকিল হয়েছে ম্যাচটা মোহামেডানের সঙ্গে, আর আনোয়ারও মুসলমান, চট করে যে কেউ বিশ্বাস করে নেবে। খবরটা কে দিল? সকালে 2বার উড়ো টেলিফোন এসেছে। তাছাড়া টিকাদার এসেও বলে গেল আনোয়ারকে নাকি পরশু রাতে গ্র্যান্ড হোটেল থেকে বেরোতে দেখেছে, সঙ্গে ছিল মোহামেডানের 2জন অফিসিয়াল। বাজে কথা। আনোয়ার আর আমি পরশু একসঙ্গে টেন্ট থেকে বেরিয়ে সোজা বাড়ি গেছি। এসব টিকাদারের বদমাইশি, ও শোধ নেবার জন্য রটাচ্ছে। আমি ছুটে ঘরের মধ্যে ঢুকে দেখি ডাকুদা আর প্রিয়দা গম্ভীর মুখে দাঁড়িয়ে, বাকি সবাই বিস্মিত, অপ্রতিভ চোখে সবাই নির্বাক। ঘরের এক কোণে দেয়ালে ঠেস দিয়ে আনোয়ার বসে। আনোয়ারের আজ না খেলাই উচিত, মনে অস্বস্তি নিয়ে খেলা যায় না। নিশ্চয়ই খেলবে। আমার গলার স্বরে এমন কিছু ছিল, সবাই চমকে উঠল। বাজে মিথ্যে গুজবের কাছে মাথা নোয়াবো কেন? যদি আজ যাত্রী হারে আর যদি আনোয়ারের গলদি একটা গোল হয়, তাহলে আমাদের আর আনোয়ারের অবস্থা কি হবে বুঝতে পারছো? ডাকুদাকে উদ্বিগ্ন হতে কখনো দেখিনি। আমি তাকালাম নিমাইয়ের দিকে। নিমাই চুপ করে শুনছিল এতক্ষণ। বলল, আনোয়ার যদি খেলে যাত্রী হারবে না। গলা খাঁকড়ে শ্যাম বলল, আনোয়ার আজ খেলবে, নয়তো আমার বদলে অন্য কেউ গোলে খেলুক। হ্যাঁ হ্যাঁ, আনোয়ার খেলবে। আনোয়ার খেলেগা। গড়িয়ে পড়ার একটা শব্দ শুনে আমরা তাকিয়ে দেখি ঠেস দিয়ে বসা আনোয়ার জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে আছে। আনোয়ার খেলেছিল সেমিফাইনাল ম্যাচে। সেমিফাইনালের স্কোর যাত্রী 1, মোহামেডান 0। গোলটা দিয়েছে, অবিশ্বাস্য হলেও সত্যি, প্রসূন ভট্টাচার্য। গোলটা আমি দিয়েছিলাম বটে, কিন্তু একজনে একটা টিমের সঙ্গে কিভাবে লড়তে পারে সে ধারণাটা সেদিনই প্রথম হলো। খেলার পর আমরা আনোয়ারকে কাঁধে করে মাঠ থেকে বেরোই। শ্যাম 2বার মাত্র বল ধরে সারা ম্যাচে। আনোয়ারকে 4 বার আমি মোহামেডান পেনাল্টি বক্সের মধ্যে দেখেছি। গোল করতে উঠে এসেছিল। পরদিন মোহনবাগান হেরে গেল রেঙ্গুন ইউনাইটেডের কাছে 0-2 গোলে। রাতে ঘুম আসছে না। শিল্ড ফাইনালের আর 40 ঘন্টাও বাকি নেই। কাল সকালে আমরা প্রেসিডেন্টের বাড়িতে জমা হব। সেখান থেকে ফাইনাল খেলতে ইডেনে যাব। ছটফট করছি বিছানায়। অস্বস্তি আর উত্তেজনা, ভয় আর আশা সব মিলিয়ে আমার সারা শরীর তপতপ করছে, মাথা যন্ত্রণা হচ্ছে। এমন সময় কে ঘরে ঢুকল। অন্ধকারে তাকিয়ে বুঝলাম মা। পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা বললেন, কিরে, ঘুম আসছে না? আমি মার কোলে মাথা তুলে দিলাম। জানি রে, এই রকমই হয়। ফাইনাল খেলা কি জিনিস তা আমার জানা আছে। বাবা কিছু বলেননি?
আমি যাত্রীর হয়ে ফাইনাল খেলবো? বাবা কিচ্ছু বলেননি? ও ঘরে তো তোরই মতন ছটফট করছে। মা আমার সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে ঘুম নেমে আসছে, স্নিগ্ধ হয়ে জুড়িয়ে আসছে শরীর। মার শরীর থেকে দুর্বা ঘাস আর ভিজে মাটির গন্ধে মম করে উঠছে ঘরটা। মনে হচ্ছে বল নিয়ে আমি খেলা করছি। ঘুম জড়িয়ে আসছে সর্বাঙ্গে। ঘুম জড়ানো গলায় মাকে বললাম, কাল টিকিট পাঠিয়ে দেবো, তুমি দেখতে যেও। পরশু তোর বাবাও খেলবে খোকা, তোর মধ্যে দিয়ে ফিরিয়ে আনবে যা হারিয়েছে। তুই জিতবি, দেখিস, তুই ঠিক জিতবি, তুই জিতবি। ক্রমশ মার গলার স্বরটা যেন দূরে মিলিয়ে যাচ্ছে, আর এগিয়ে আসছে প্রচন্ড গর্জন। আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আমি কোথায় যাব, কোথায় আশ্রয় নেব? সাহায্যের জন্য চিৎকার করে উঠলাম, স্ট্রাইকার, স্ট্রাইকার! গর্জনটা আরো জোরে আমাকে গোল হয়ে ঘিরে ধরল। আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। এত লোক ৬০-৭০ হাজারের কম নয়। মাঠে এত লোক কখনো দেখিনি। তবে ফাইনাল বলে কথা। যাত্রী ভার্সেস রেঙ্গুন ইউনাইটেড। খেলা শুরুর বাঁশি বাজল। কিছুক্ষণ পর সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল আমার শট রেঙ্গুনের বার ছুঁয়ে বেরিয়ে যেতেই। ৩৫ গজ থেকে শটটা নিয়েছিলাম। আচমকা বাইরে থেকে প্রিয়দা পাগলের মতো হাত নাড়ছে, আমাকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিতে দিতে। পিছিয়ে যা প্রসূন, পিছিয়ে যা, আরে পেছনে গিয়ে খেল। প্রিয়দার সকালের ইনস্ট্রাকশন মনে পড়ে গেল। ওদের অ্যাটাক খোঁড়া করতে হবে। আমি নেমে এসে কোন দিক যে সামলাবো ভেবে পাচ্ছি না। ওদের অ্যাটাক খোঁড়া করতে গিয়ে যাত্রীর অ্যাটাকই খোঁড়া হয়ে গেছে। একসময় নিমাইকে বললাম, এইভাবে খেললে আমরা গোল খাবো। ওদের বক্সে বল নিয়ে গিয়ে খেলতে হবে। আমাদের ডিফেন্স থেকে প্রেসার তুলতে হবে, নয়তো এই প্রেসার রাখতে পারবো না। বলতে বলতেই আমরা গোল খেলাম। সারা ইডেন স্তব্ধ। শুধু কয়েকটা হাততালির শব্দ শোনা গেল। খেলার বয়স এখন মাত্র ২০ মিনিট। নিমাই বলল, উঠে খেল, প্রিয়তার দিকে আর তাকাসনি। পরের মিনিটেই নিমাই থেকে আব্রাহাম, আবার নিমাই, এবং সে দুজনকে কাটিয়ে রিভার্স পাস দিল আমাকে। গোল হতে পারে। ইডেন দাঁড়িয়ে উঠে খ্যাপার মতো চিৎকার করে উঠল, আমার সামনে গোল। স্টপার আর ব্যাকের মাঝখানে একটা ফাঁক দেখতে পাচ্ছি। দ্বিধা করলাম, মারলে যদি গোল না হয় বরং আরেকটু এগিয়ে যাই। ভুল করলাম এইখানে। বলটা ঠেলে দিয়ে এগিয়ে যাবার মুহূর্তে ট্যাকেলে হুমড়ি খেয়ে পড়লাম। স্টপার বলটা নিয়ে বেরিয়ে গেল। যখন উঠলাম, ইডেনের আর্তনাদ তখন আছড়ে পড়ছে গ্যালারি থেকে। সেটা কেউ মিস করে? এই এরকম একটা ম্যাচে শালা খেলতে জানে না, খেলতে পারে না, খেলতে আসে, খেলতে। আমি মাথা নামিয়ে ফিরে যাচ্ছি, তখন প্যাভিলিয়নের সামনের গ্যালারি থেকে কে চেঁচিয়ে উঠল, আরে কার ছেলে দেখতে হবে তো, শালা বাপটা তো ঘুষখোর। আমি মুখ তুলে তাকালাম। আনোয়ার অনবদ্য খেলছে, অমিয়। শ্যামের আজ সেই দিন যেদিন ও পাগলের মতো খেলে। পরপর ৩টে অবধারিত গোল বাঁচিয়ে যাত্রীর ডিফেন্সকে ও চাঙ্গা করে তুলেছে। একা মাঝ মাঠে দাঁড়িয়ে মনে হলো গ্যালারি থেকে লোকেরা যদি এখন হুড়মুড় করে নেমে আসে। কেন যে মনে হলো জানি না। আমি ভয়ে পিছিয়ে এলাম। আর ঠিক তখনই আনোয়ার বলটা পাস করল। তারপর চিৎকার করে উঠল, প্রসূন, বলটা ধর। ওর গলার স্বরে কি যে ছিল, মনে হলো পারবো। মরিয়া হয়ে ছুটতে শুরু করলাম। স্টপার যখন বুঝতে পারলো তার আগেই আমি বলের কাছে পৌঁছাবো, শেষ চেষ্টা হিসেবে সে ঝাঁপ দিল আমার পায়ের উপর। লাফিয়ে উঠলাম। ওকে ডিঙিয়ে মাটিতে পা রেখেই দেখি আমার সামনে কেউ নেই। শুধু গোলকিপার ইতস্তত করছে গোল ছেড়ে বেরোবে কিনা। বলটাকে সামনে ঠেলে লম্বা দৌড় শুরু করলাম। পিছনে পায়ের শব্দ পাচ্ছি। ইডেনের গর্জন ধাপে ধাপে উঠছে আর রেঙ্গুনের গোল ক্রমশ কাছে এগিয়ে আসছে।
বক্সে ঢুকে পড়েছে, গোলকিপার এবার বেরিয়েছে, কানে তালা লাগানো চিৎকার আমার চারপাশে। বলটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, জানি পিছনে কেউ আসছে বলটা ছিনিয়ে নিতে। ডান দিকে হেলে বলটাকে মারার জন্য বাঁ পা তুললাম, গোলকিপার বাঁ দিকে ঝুঁকলো, ডান পায়ে বলটা আলতো করে ওর মাথার উপর দিয়ে চিপ করে পাঠালাম। বেচারা বাঁ দিকে ঝোঁকা অবস্থায় অসহায়ের মতো ঘাড় ফিরিয়ে দেখলো বলটা গোলে ঢুকছে। যাত্রী 10 জন আমার ঘাড়ে লাফিয়ে পড়লো আর গর্জনে ভেঙে পড়লো ইডেনের আকাশ। যখন সেন্টারে এসে দাঁড়ালাম তখনও বুঝতে পারছি না কি ঘটেছে, সত্যি কি গোল করলাম। বিস্ময়ের ঘোর কাটার আগেই হাফ টাইমের বাঁশি বাজলো। ড্রেসিং রুমে দেখি প্রিয়দা উত্তেজনায় হাঁপাচ্ছেন। দারুণ গোল হয়েছে, আমি তো ভেবেছিলাম এটাও মিস করবি। পিছন থেকে কে একজন বলল, দেখ দেখ, এই গোলই মিস করেছিল একজন। আমি ফিরে তাকালাম না, জানি অনেকেই বলেন। ড্রেসিং রুমে কে ট্রানজিস্টার খুলেছে, পুষ্পেন সরকারের গলা শুনতে পেলাম। শিল্ড ঘরে তুলতে পারবে কিনা এখনই বলা যাচ্ছে না, তবে যুগের যাত্রী তরুণ স্ট্রাইকার প্রসূন ভট্টাচার্য যে অপূর্ব দক্ষতায় গোলটি শোধ দিল তা বহুদিন সবার মনে থাকবে। আপনারা হয়তো অনেকেই জানেন, এই প্রসূনেরই বাবা অনিল ভট্টাচার্য 20 বছর আগে শিল্ড ফাইনাল খেলেছিলেন এই যুগের যাত্রীর হয়ে। পিতা পুত্রে আইএফএ শিল্ড ফাইনালে খেলার নতুন নজির আজ গড়ে উঠল। হয়তো গ্যালারিতে বসে অনিল বাবু এখন দেখছেন আর গর্ব করছেন নিজের সন্তানকে নিয়ে। বাবা আসবেন কি খেলা দেখতে? কাল 4টে টিকিট পাঠিয়েছিলাম, বাড়ির জন্য 3টে, হর্ষদার 1টা, কিন্তু বাবা আসবেন বিশ্বাস হয় না। তবু আবার মাঠে নামার সময় গ্যালারিগুলোর দিকে তাকালাম, কি জানি এর মধ্যে কোথাও কি বাবা বসে আছেন। সেকেন্ড হাফের বাঁশি বাজল, রেঙ্গুন ইউনাইটেড ঝড়ের মতো শুরু করল। মিনিট 5 আমাদের কাঁপিয়ে দিয়ে হঠাৎ ওদের যেন দম ফুরিয়ে গেল। সঙ্গে সঙ্গে যাত্রী উঠে এলো ওদের হাফ লাইনে, কিন্তু নিরেট শক্ত ডিফেন্সের পাঁচিলটা টপকাতে পারছে না। আমি জায়গা খুঁজে বেড়াচ্ছি গোলের শট নেওয়ার, কোথাও যদি আলগা থাকে ভিতরে ঢোকার। গোল হচ্ছে না, খেলা শেষ মুখে এসে গেছে। অধৈর্য গ্যালারির গর্জন উঠছে নামছে। এমন সময় ফ্রি কিক পেলাম। নিমাই বলটা বসিয়ে আমার দিকে তাকিয়ে 2টো আঙুল দেখালো। বুঝে গেলাম ও কোথায় বল পাঠাবে। প্র্যাকটিসে এই সংকেতগুলো আমরা ঠিক করে নিয়েছি। ওরা 5 জনে পাঁচিল তুলে দাঁড়িয়েছে। নিমাই আর বিষ্ণু তৈরি হয়েছে শট নিতে। আব্রাহাম হঠাৎ বাঁ দিকে ছুটে গেল, সঙ্গে সঙ্গে ওকে পাহারা দিতে গেল একজন। আমি ডান দিকে সরে গিয়ে তাকালাম ঠিক পেনাল্টি স্পটে। নিমাই সেটা লক্ষ্য করল। পাঁচিলের পিছনে ফাঁকা জায়গা রাখা হয়েছে যাতে গোলকিপারের দৃষ্টি ব্যাহত না হয়। রেফারি হুইসেল দিতেই নিমাই আর বিষ্ণু এগোলো শট নিতে। নিমাই একটু পিছিয়ে গেল যাতে বোঝা না যায় কে শট নেবে। আমাদের আসল প্ল্যান হচ্ছে বিষ্ণু শট নিতে এসে বলের উপর দিয়ে লাফিয়ে যাবে আর নিমাই শট করবে। বলের উপর দিয়ে বিষ্ণু লাফিয়ে গিয়ে বাঁ দিকে ছুটে গেল, কিন্তু নিমাই শট না নিয়ে বলটা নিখুঁত মাপে চিপ করলো পাঁচিলের মাথা ডিঙিয়ে পেনাল্টি স্পটের উপর। এবার সব কিছু নির্ভর করছে আমার ছুটে যাওয়ার এবং ঠিক সময় পৌঁছানোর উপর। দিনের পর দিন আমার পাঠশালায় পিন্টুকে নিয়ে 4 প্র্যাকটিস করেছি, এবার তার পরীক্ষা। মোটর বাইকের হঠাৎ স্পিড তোলার মতো আমি প্রচণ্ড ধমকে ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে ঢুকলাম। দেরি হয়ে গেছে। 4 পা এগোনো মাত্র বুঝে গেলাম বলটা বারের ওপর দিয়ে চলে যাবে। হঠাৎ বুকের মধ্যে কে বলে উঠল, স্ট্রাইকার এবার ঘা মারো, সর্বশক্তি দিয়ে মারো। শেষ চেষ্টায় 4 গজ দূর থেকে ঝাঁপ দিলাম। বল থেকে চোখ সরাই, কপালের ডান দিকে বলটা লাগছে, হাতুড়ির মতো মাথাটা দিয়ে আঘাত করলাম বলে, আর মুখ থুবড়ে মাটিতে পড়লাম। চারদিক কেমন শান্ত নিস্তব্ধ, ঘাস আর মাটির মিষ্টি সোঁদা গন্ধে বুক ভরে যাচ্ছে। আমি মুখ তুলে দেখছি অদ্ভুত একটা দৃশ্য। রেঙ্গুন ইউনাইটেডের গোলকিপার গোলের মধ্যে থেকে কুড়িয়ে নিল সাদা কালো ফুটকি আঁকা
আমার পৃথিবীটাকে। এরপর ধীরে ধীরে একটা গর্জন আমাকে কাঁপিয়ে দেহের উপর দিয়ে বয়ে যেতে শুরু করল। রেফারি ফাইনাল বাঁশি বাজালেন। খেলা শেষ। যাত্রী টেন্টের বাইরে তখন উৎসব চলছে। হাউই, পটকা আর তুবড়ির শব্দে আলোয় আলোয় ঝলমল করছে গড়ের মাঠের এই দিককার আকাশ। বাইরে এলাম খালি গায়ে। নীলিমা আর পিন্টু দাঁড়িয়ে। ভেবেছিলাম মাকে দেখব। এ কি তোমরা খেলা দেখতে তুমি এসেছিলে? এখনো বাড়ি যাওনি? এই মা কোথায়? একটানা অনেকগুলো প্রশ্ন করলাম। বাড়ির লোককে দেখে সত্যিই ভালো লাগছে। জেঠিমা তো সকাল থেকে দক্ষিণেশ্বরে, আর জ্যাঠামশাই বললেন একটু অপেক্ষা করে যাই, এবার হয়তো বাজি পোড়ানো হবে, তাই। আমার গলা ধরে এলো। বাবা, বাবা কোথায়? বাইরে, বললেন তোমরাই দেখা করে এসো। ছুটে বাইরে যেতে গিয়ে থমকে গেলাম। তারপর ফুল গাছগুলোর মধ্যে দিয়ে রেলিংয়ের ধারে গিয়ে বাইরে তাকালাম। একটা তুবড়িতে আগুন দেওয়া হয়েছে। ক্রমশ আলোর ঝাড় চালচিত্রের মতো ছড়িয়ে পড়ল। দেখতে পেলাম অনেক লোকের মধ্যে একজনের কপালটা চিকচিক করছে, আত্মসম্মানে আর অপমানের প্রতিশোধে। তুবড়ির আলোয় আমাকে দেখতে পেয়ে তখন অনেকে ছুটে আসছে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।